আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আসলে দুঃখিত যে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা কেটে গেল। তো আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সেই যে বিষয়টা আমি আসলে বলতেছিলাম যে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, সেই সেমিনারে আজকে আমরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কারা অ্যাপ্লিকেশন করতে পারবো, কারা পারবো না, এই বিষয়টা অলরেডি আলোচনা করেছিলাম। তো আমরা এর পরের যে বিষয়টা, যে এখানে দেখেন আমি বলছিলাম এই কথাগুলো যে কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা পারবে না। এখন মূলত আলোচনা হবে প্রাইমারি চাকরি পাওয়ার নিনজা টেকনিক বা নিনজা কৌশল, তাই তো? তো যেহেতু আমরা এখন আলোচনা করব, আপনারা একটু দ্রুত সবাই কমেন্ট করে আমাকে জানান যে স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। যদি শোনা যায় বা দেখা যায়, আপনারা একটু কমেন্ট করলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু করব যে কিভাবে আসলে আপনারা পড়াশোনা করবেন। তো আমি সেই পুরনো কথা দিয়ে আবারও যদি বলি যে আলটিমেটলি শুধু পড়াশোনা করলে কিন্তু আপনি চাকরি পাবেন না। অবশ্যই আপনাকে সুন্দরভাবে সাজানো গোছানো এবং টেকনিক্যাল ওয়েতে অন্যদের থেকে আলাদাভাবে আপনার কি করতে হবে, সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে। তো আমাকে কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান যদি শোনা যায়, দেখা যায়। আমি আমার আলোচনা শুরু করব। আপনারা অলরেডি অনেকেই জয়েন হয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদ ইসলাম ভাই লাগছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জেমি আরাফাত লিখছে ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ফিরোজা বেগম ওকে। মালাইকা শিল্পী লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তাহলে শুরু করি যে আমাদের আসলে টেকনিক গুলো কেমন হতে পারে। এই টেকনিক নিয়ে যখন আমি আলোচনা করছিলাম, তখন আমি প্রথমেই বলতেছিলাম যে কিছু মানুষ আছে যারা চাকরির পড়াশোনা শুরু করছে, মাত্র শুরু করছে, মানে একদম প্রাথমিক পর্যায়ে আছে। এরা কোন পর্যায়ে আছে বলেন তো? প্রাথমিক পর্যায়। প্রাথমিক পর্যায়, এটা প্রাথমিক পর্যায়ে আছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে যে মোটামুটি পড়াশোনা করেছে, বেশ কিছুদিন হয়েছে, দেখা যাচ্ছে যে 1-2-3 মাস হয়ে গেছে পড়াশোনা করছে। তাদের একটা আছে, তারা মাধ্যমিক পর্যায়ে আছে। মনে করেন যে তারা কোন পর্যায়ে আছে? মাধ্যমিক পর্যায়ে আছে। আর এক ধরনের লোকজন আছে যারা চাকরির পরীক্ষায় অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষায় জয়েন করতেছে, প্রস্তুতি তাদের শেষ, কিন্তু তারা এইগুলো রিভাইজ করে, পড়াশোনা করে, মোটামুটি ভাবে সব বই বা সব বিষয় সম্পর্কে তার একটা কনসেপ্ট হয়ে গেছে বা আছে। তারা কোন পর্যায়ে আছে বলেন তো? চূড়ান্ত পর্যায়ে আছে। চূড়ান্ত পর্যায়ে আছে, ঠিক আছে? তাহলে এই যে 3 পর্যায়ের লোকজন আপনারা এখানে আছেন, আমি আশা করি যে এখানে যারা আজকের সেমিনারে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায় এবং চূড়ান্ত পর্যায়ে, এই 3 পর্যায়ের লোকজনই আপনারা এখানে আছেন। তো আপনাদের সবাইকে আমি একটু কমেন্ট করব বা সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্ট করে জানান যে কে কোন পর্যায়ে আছেন। পড়াশোনার একদম শুরুর পর্যায়ে আছেন, নাকি মাধ্যমিক পর্যায়ে আছেন, নাকি চূড়ান্ত পর্যায়ে আছেন? আপনারা যদিও মানে 3 ধরনের লোকই এখানে থাকার সম্ভাবনা বেশি। আর কোন স্টেজে আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়লে বিশেষ করে প্রাইমারি চাকরি পাওয়া যায়। অন্যান্য চাকরি অবশ্যই আপনি পাবেন পড়াশোনা করলে, মোটামুটি চাকরির পড়াশোনা প্রায় সব একই। নবম গ্রেড বা এর থেকে যে ধরে নেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক বা এডি বা এনএসআই বা দেখা যাচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসার বা এই যে যেটাকে আমরা বলি প্রথম শ্রেণীর চাকরি, এই প্রথম শ্রেণীর চাকরির বাইরে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী যে চাকরিগুলো আছে, এগুলোর পড়াশোনা প্রায় সব একই, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে সব ধরনের লোকজন এখানে আছেন। তো এক একজনের জন্য এক এক ধরনের কিন্তু মেডিসিন, বুঝতে পারছেন? যে সব রোগীকে কি এক ধরনের ওষুধ দিলে হয়? আমাদের দেশে তো এমন একটা বিষয় আছে যে যেই যায় তাকেই হসপিটাল থেকে প্যারাসিটামল দিয়ে দেয়, তাই না? বা কয়টা ওরসিলাইন দিয়ে দেয় যে যান খেয়ে সুস্থ হয়ে যান। এখন মনে করেন যে আমার যে সমস্যা হয়েছে, ওই সমস্যার জন্য তো প্যারাসিটামল দরকার না। আবার যে রোগীর জন্য 1000 mg বা 1000 পাওয়ারের ওষুধ দরকার, তাকে যদি 500 পাওয়ারের ওষুধ বা 500 mg দুইটাও খাওয়ানো হয়, তার কিন্তু কাজ হবে না। আবার যার 500 mg ওষুধ দরকার বা 500 mg পাওয়ারের,
তাকে যদি আপনি 1000 দেন তাহলে মাথা ঘুরে পড়ে যাবে, তাই না? এই বিষয়গুলো তো আমরা সবাই বুঝি। এইখানেও বিষয়টা এরকম যে আপনারা যারা প্রাথমিক পর্যায়ে আছেন তাদের জন্য আমি এক ধরনের সাজেশন দিব, যারা মাধ্যমিক পর্যায়ে আছেন তারা এখন কিভাবে সুন্দর প্রস্তুতি নেবেন তাদের জন্য বলবো। মেইনলি কিন্তু আমি ফোকাস করব এই পর্যায়টা আর এই পর্যায়টা। প্রাথমিক পর্যায়ে যারা আছেন অনেকেই আমাদের আছেন যে শুধু পড়তে চান, সারাদিন বই খাতা নিয়ে বসে থাকতে চান, লাইভে ক্লাস পাইলেই করতে চান, যে যা বলে সেটা শোনেন, কিন্তু নিজে কিছুই বোঝেন না। তাদের জন্য আজকের সুন্দর কিছু গাইডলাইন থাকবে। আর চূড়ান্ত পর্যায়ে আছেন যারা, এরাও আছে আর একটা ঝামেলায় যে পড়াশোনা সবই শেষ, এখন কি করব। মাধ্যমিক পর্যায়ে যারা আছে তারা যে আরো কিছু বাকি আছে, কিছু তো পড়ছি আরো কিছু পড়ি, এরা একটা স্টেজে একটা মিডিয়াম পেসে আছে। কিন্তু মেইনলি প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের জন্য আপনাদের আমি কিছু সাজেশন ইনশাআল্লাহ দেব। অনেকেই কমেন্ট করতেছেন, নীলুফা ইয়াসমিন আপু লিখছে প্রাইমারি পর্যায়ে, তাহমিনা আক্তার প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক প্রাথমিক প্রাথমিক। আর আশরাফুল ইসলাম ভাই লিখছেন যে মাধ্যমিক পর্যায়ে। বাহ, মাশাআল্লাহ, মাধ্যমিক পর্যায়ে আছেন, প্রাথমিক পর্যায়ে আছেন। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আপনি পড়াশোনাটা করবেন। দেখেন, এই প্রাথমিক পর্যায়ে যারা আছেন এরা কিন্তু সবাই এমন যে পড়াশোনা করার জন্য বই খাতা কিনেছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কোন বিষয়গুলো বেশি পড়বেন বা কত সময় পড়বেন, এরকম অনেক কিছুই আপনাদের আইডিয়া নাই বা অনেকেই আপনারা জানেন না। আপনাদের কোন ধরনের প্রশ্ন সাধারণত থাকে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন, আপনাদের কমেন্ট দেখে আমি কিন্তু সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধরে নেন আপনাদের আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলি, যারা প্রাথমিক পর্যায়ে আছেন, আমি কিন্তু এখন কথা বলছি যারা প্রাথমিক পর্যায়ে আছেন তারা কিভাবে শুরু করবেন, ঠিক আছে? প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা কিভাবে আপনি পড়াশোনা শুরু করবেন। প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য আগে আমি বলতেছি, আপনারা সবাই শোনেন, এটা নট অনলি ফর প্রাথমিক পর্যায়, সবাই কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? মনে করেন যে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো, যে এই যে ধরে নেন একটা বই আছে, তাই না? এই বইটা কি দেখতে পারতেছেন? হ্যাঁ, মনে হয় দেখতে পারতেছেন। এই বইটাই আমি বলতেছি, বিষয়টা এমন না। মনে করেন একটা বই, এটা কি বই? এটা আছে সাধারণ জ্ঞানের বই। আর আপনারা জানেন যে আপনাদের চাকরির পরীক্ষাতে সাধারণত 4টা সাবজেক্ট থেকে আমাদের কি হয়, কোশ্চেন হয়। কয়টা টপিক থেকে? 4টা টপিক থেকে। সেই 4টা টপিকের ভিতরে আছে বাংলা, আর একটা আছে ইংলিশ, কি কি আপনারা তো সবাই জানেন, তাই না? আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর একটা হলো কি জিকে। জিকে তো এই ম্যাথের ভিতর আবার বর্তমান দেখতেছি যে জেনারেল সায়েন্স, যেটা মানে সাধারণ বিজ্ঞান আছে। আর জিকে এর মধ্যে আমরা এমনি জানি যে 3টা পার্ট থাকে, 2টা পার্ট, একটা থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আর একটা থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। এই যে মোটামুটি আমাদের এই কয়টা টপিক কিন্তু পড়তে হয়, তাই না? তো হ্যাঁ, এই যে আবু হানিফ ভাই লিখছে অনার্স প্রথম বর্ষে আছি, আমি কি দিতে পারবো না? অনার্স প্রথম বর্ষে আপনি দিতে পারবেন না, কারণ এখানে আমরা একটু আগেই যোগ্যতা নিয়ে আলোচনা করেছি। তো দেখেন, এই যে প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদেরকে পড়তে হবে কয়টা বই আগে সেটা জানেন। পড়তে হবে একটা বই, এই যে 2টা বই, 3টা, 4টা বই, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এইবার এইখানে দেখেন, এই যে 5টা বই, 6টা বই, 7টা বই। তার মানে দেখেন, আপনি যদিও জানেন যে আসলে আমাদের কি করতে হবে, 4টা বিষয়ের প্রস্তুতি নিতে হবে, কিন্তু আপনাকে বই পড়তে হচ্ছে কয়টা বলেন তো? 7টা বই পড়তে হচ্ছে। এই 7টা বইয়ের ভিতর আবার কিন্তু ক্যাটাগরি আছে, যেরকম বাংলার ভিতরে 2টা পার্ট আছে। বাংলার ভিতরে কি আছে? 2টা পার্ট আছে, একটা আছে ব্যাকরণ, আর একটা আছে হচ্ছে কি সাহিত্য, ব্যাকরণ আর সাহিত্য। আবার ইংলিশেও কিন্তু আছে গ্রামার, ইংলিশে কি আছে? গ্রামার, আবার আছে লিটারেচার। তো এইখানে আবার কিন্তু একটা বিষয় থাকে যে এই যে ব্যাকরণের ভিতর একটা থাকে পিওর ব্যাকরণ, আর একটা থাকে হচ্ছে মুখস্থ পার্ট, মুখস্থ। আবার গ্রামারের ভিতর থাকে একটা পিওর গ্রামার, আর একটাও থাকে মেমোরাইজিং পার্ট।
মেমোরাইজিং পার্ট। এই হচ্ছে মোটামুটি আপনার পড়ার বিষয়, তাই না? আপনি কি কি পড়বেন দেখেন, প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য বলতেছি, সবাই মনোযোগ দেন। তাহলে আপনার কয়টা বই কিনতে হবে? প্রথমে একটা বাংলা বই কিনবেন। তো বাংলা কি বই কিনবেন? আপনি মোটামুটি বাজার থেকে দেখে বাংলার বিভিন্ন ধরনের চাকরির বই খাতা আছে, আপনি কোনটা কিনবেন আমি আসলে স্পেসিফিকলি এখন বলতেছি না। আপনি চাকরির বাজারে প্রসিদ্ধ যে বইগুলো আছে, ধরেন প্রিসেপ্টরস আছে বা ওরাকল আছে, আবার প্রফেসরস আছে, এরপর হচ্ছে MP3 আছে, MP3 জর্জ সিরিজের আছে, ওরাকল আছে, তাই না? এরকম যেটা আছে আপনারা কিনবেন। একটা ইংরেজি বই কিনবেন, ইংরেজির জন্য বেশ কিছু বই আছে প্রসিদ্ধ, আপনি একটা ইংরেজি বই কিনবেন। ম্যাথ কিনবেন, এরপর হচ্ছে জেনারেল সায়েন্স, জিকের জন্য কিন্তু আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা পার্ট থাকে, আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তার মানে আপনার দুইটা বই কিনতে হবে, আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তার মানে মোটামুটি ভাবে এই 7টা বই আপনারা প্রথমে সবাই কিনে ফেলবেন, তাই না? তো আপনি এই প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদের সবার জন্য গাইডলাইন হচ্ছে এই 7টা বই আগে কিনে ফেলা। এখন 7টা বই কিনে আপনি পড়বেন কিভাবে, তাই না? 7টা বই আপনি কিনলেন, কিনে কিভাবে পড়বেন দেখেন, এই যে বইটা আছে, এই বইটার নাম কি বই? সাধারণ জ্ঞানের বই। এখন এই যে সাধারণ জ্ঞানের বইটাই দেখেন, এইখান থেকে যদি আমরা শুরু করি, আপনারা মনে হয় দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠা। দেখেন এইখানে হচ্ছে প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়ে আমাদের মোট কয়টা পৃষ্ঠা আছে? 152টা পৃষ্ঠা এখানে আছে। হ্যাঁ, এখানে মোট কয়টা পৃষ্ঠা আছে? দেখেন 152 পৃষ্ঠা আছে, ঠিক আছে? এখানে মাত্র 152টা পৃষ্ঠা আছে। আপনার সব বইয়ে যে 152 পৃষ্ঠা থাকবে বিষয়টা এমন না। তার মানে এইখানে মোট 152টা পৃষ্ঠা আছে। এখন সাধারণত এই বইয়ে একটু পৃষ্ঠা কম আছে, কিন্তু আপনার যে চাকরি পরীক্ষার জন্য যে MP3-র একটা ধরে নেন জজ সিরিজের বই কিনলেন, সেটা কিন্তু সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলীতেই ধরে নেন আপনার পেজ আছে 600 বা 700 বা এরকম আর কি, বুঝতে পারছেন? মানে এত কম না আর কি, এত চিকুন বই না। তো এখন সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা শুরু হবে প্রথম পর্যায়ে কেমন? প্রথম পর্যায়ে হচ্ছে আপনি এই যে পেজগুলো আছে, আপনি টার্গেট করবেন যে আপনার যে বইগুলো আছে 7টা বই, এই 7টা বই তো আপনার আগে পড়তে হবে। 7টা বই সম্পর্কে তো আগে আপনার ধারণা নিতে হবে। প্রথমেই 7টা বই আপনি মুখস্থ করতে যাবেন না। প্রথমেই আপনারা কি করবেন না? 7টা বই মুখস্থ করতে যাবেন না। আপনারা প্রথমে করবেন যে আপনি একটু টার্গেট করবেন যে এই বইটা, ধরে নেন এই বইটাকে আপনি 3 মাসে শেষ করবেন। এই বইটাকে না, আপনি ধরে নেন আপনার টোটাল যে বই খাতাগুলো আছে সেগুলোকে আপনি এইভাবে একটু ভাগ করেন যে আমি 6 মাস, 6 মান্থ, 6 মান্থে আমি কি করব? এই যে 7টা বই আছে, এই 7টা বইকে আমি শেষ করব। এখন 6 মাসে কিভাবে 7টা বই শেষ করবেন? আচ্ছা বলেন তো, যে 6 মাসে যদি আপনি 7টা বই শেষ করতে চান, এই 6 মাসে কত দিন হয়? 6 মাসের দিন হয় 6 গুণ, এখানে 6 হবে, 6 গুণ 30। তা 6 গুণ 30 দিলে কত হয়? 0 318, মানে 180 দিন। আপনি কি করবেন? 180 দিনে এই সবগুলো বই আপনি পড়া শেষ করবেন। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে যারা শুরু করতেছেন তাদের জন্য বলতেছি, যে আপনারা দেখেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আমি আবারও বলতেছি, আমাদের লাইভে অনেক ছেলে মেয়ে এবং আমাদের প্রিয় ভাই বোনেরা আছেন, অনেকেই জানেন না কিভাবে পড়তে হয়। আপনারা অনেকে কিন্তু আমাদের ক্লাস করতেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস করতেছেন, অনলাইন অফলাইন, আবার অনেকে অনেক কথা বলতেছে, সেটাও আপনারা শুনতেছেন। এক একজন এক এক রকম বলতেছে, তখন আপনি কি হয়ে যাচ্ছেন? একটু কনফিউজড হয়ে যাচ্ছেন। আসলে আপনি জানেনই না যে পড়বেন কিভাবে। কিন্তু আপনি যদি না জানেন যে কিভাবে পড়বেন, তাহলে কিভাবে আপনি চাকরি পাবেন বলেন তো? সবাই তো পড়াশোনা করতেছে, সবাই কি চাকরি পাচ্ছে? একই বই পড়ে আপনার বন্ধু চাকরি পাচ্ছে, ধরে নেন আপনি পাচ্ছেন না, তাহলে কি বইয়ের দোষ? সেও ওই একই বই পড়ছে, আপনিও কিন্তু ওই একই বই পড়ছেন। বাংলাদেশে প্রায় সব মানুষই ওই 2 3 4টা যে বই আছে মার্কেটে ওই পড়ে, সে পড়তেছে, আপনিও পড়তেছেন, কিন্তু একজন পাচ্ছে আপনি পাচ্ছেন না, বা আপনি পাচ্ছেন আপনার বন্ধু পাচ্ছে না। কেন পাচ্ছে না চাকরি? তো আপনাদের সবাইকে বলবো যে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। ইনশাআল্লাহ আজকে সুন্দরভাবে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা প্রাথমিক পর্যায়ে আছেন তারা এইভাবে শুরু করতে পারবেন। দেখেন এই যে বইটা, এটার নাম ছিল জিকে। এই যে বইটা আর কি, এই বইটার নাম ছিল কি? সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের বইয়ে আপনার পৃষ্ঠা আছে কয়টা?
180টা পৃষ্ঠা, সরি 152টা পৃষ্ঠা। আর আপনি কয় মাসে শেষ করবেন? 180 দিনে শেষ করবেন। তাহলে বলেন তো একদিনে আপনার কয় পৃষ্ঠা পড়া লাগবে? একদিনে আপনার কয় পৃষ্ঠা পড়া লাগবে? একদিনে আপনার 1 পৃষ্ঠাও পুরোপুরি পড়া লাগতেছে না। তা আপনার যেহেতু এই বইটা চিকন বই, আপনি ওইখানে ধরলেন যে আপনার যদি বইটায় 600 পেজ থাকতো, 600 পেজ থাকতো, তাহলে কি হতো? একদিনে প্রায় আপনার 2 থেকে 3টা পৃষ্ঠা পড়তে হতো, 2-3টা পৃষ্ঠা পড়তে হতো, মনে করেন 3টা পৃষ্ঠা পড়তে হতো। তাহলে আপনি টার্গেট করেন যে আপনি জিকে রেগুলার 3 পেজ, রেগুলার আপনি 3 পেজ মানে 3 পেজ পড়বেন। এরপরে মনে করেন বাংলা বইতে গেলেন, বাংলা বইয়ে দেখলেন যে আপনি এভাবে ভাগ করবেন যে আপনার যতগুলো পেজ আছে 180 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে কয় পেজ হয় সেটা আপনি দেখবেন, যেটা দিয়ে ভাগ করলে প্রতিদিন কয় পেজ পড়তে হবে এটা হয়। ধরে নেন জিকে আপনার বাংলাতে আপনার মনে হলো যে আমার 2 পেজ আসতেছে, 2 পেজ। এরপর ধরে নেন ইংলিশ মনে করেন যে আপনার মনে হলো যে প্রতিদিন 3 পেজ আসতেছে, ঠিক আছে, 3 পেজ। এবার জেনারেল সায়েন্স মনে করেন যে এখানে সর্বোচ্চ 1 পেজ বা 2 পেজ আসতে পারে, মনে করেন 1 পেজ, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স মনে করেন 1 পেজ, ঠিক আছে। আর ম্যাথমেটিক্সটা তো আসলে পেজ ভিত্তিক ভাবে করা যায় না, এটা আপনি চ্যাপ্টার ধরে ধরে আপনি টপিক ভিত্তিক ভাবে করবেন। ম্যাথমেটিক্স তো একদিনে 2 পেজ, একদিনে 3 পেজ এইভাবে করে হয় না, এটা আপনি চ্যাপ্টার ধরে ধরে আইডিয়া নেবেন যে কত ধরনের অঙ্ক করলেন। তাহলে আলটিমেটলি একটা দিনে আপনারা অনেকে চান যে স্যার আমি কি একটা বই একবার শেষ করব নাকি আস্তে আস্তে একটা বই শেষ করব, মানে সবগুলো বই প্রতিদিন পড়বো। অনেকের কথা হচ্ছে স্যার একটা বই ধরে এটাই কি শেষ করব নাকি আমি সবগুলো বই প্রতিদিন একটু একটু করে পড়বো। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে বা আমার অপিনিয়ন হলো যে আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন সবগুলো বই একটু টাচ করার। দেখেন ভাই, আমরা মানুষ তো, আমরা কিন্তু আসলে ভুলে যাই। আমরা কি করি? ভুলে যাই। কেমন ভুলে যাই? ধরেন আপনি যদি ওই একটা বই পড়তে পড়তে আর একটা বই ধরেন, আর একটা বই পড়তে আপনার যদি 1 মাস লেগে যায়, আপনি প্রথম যে বইটা পড়ছেন এটা টোটালি ভুলে যাবেন। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত একটা বই খোলেন, দেখেন দ্বিতীয় চ্যাপ্টারের সাথে কিন্তু প্রথম চ্যাপ্টারের একটা কানেকশন থাকে, তৃতীয় চ্যাপ্টারের সাথে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারের একটা কানেকশন থাকে, মানে আপনি ওই রিলেটেড স্টাডি দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়। তাহলে আপনি যখন একটা বই প্রতিদিন পড়তেছেন, তাহলে ওই প্রত্যেকটা বই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতেছে। আমি বলবো প্রতিনিয়ত প্রত্যেকটা বই পড়ার জন্য। এখন আপনি প্রতিদিন কতটুকুন পড়বেন সেটার আমি সুন্দর করে একটা শিডিউল দিয়ে দিচ্ছি। ধরে নেন 3 পেজ আর 2 পেজ, 5 আর 3 কত হলো? 8, 8 আর 1 9, 9 আর 1 10 পেজ। এই যে প্রতিনিয়ত আপনি 10 পৃষ্ঠা বই পড়বেন, প্রতিনিয়ত আপনি কি করবেন বলেন তো? 10 পৃষ্ঠা বই পড়বেন। এখন এই 10 পৃষ্ঠা বই পড়তে আপনার কতক্ষণ লাগতে পারে? যদি আপনার 10 ঘন্টা লাগে 10 পৃষ্ঠা পড়তে, 10 ঘন্টা পড়বেন। যদি 5 ঘন্টায় হয়ে যায় 5 ঘন্টা পড়বেন। আর যারা প্রাথমিক পর্যায়ে আছেন তাদের জন্য বলতেছি কিন্তু। আর ম্যাথমেটিক্সে ধরে নেন যে আপনি 1 ঘন্টা সময় দিলেন। সব মিলায়ে আপনার এই 10 পেজ বই প্রতিনিয়ত পড়তে হবে। এর ভিতর একদিন যদি গ্যাপ যায়, পরের দিন আপনার 20 পেজ পড়তে হবে। আপনার মাথায় রাখতে হবে প্রতিদিন একটা বইয়ের 3 পেজ 4 পেজ করে আপনি পড়তেছেন প্রত্যেকটা বই। তাহলে এভাবে যদি আপনি পড়লে দেখবেন যে আপনি 6 মাস যখন হয়েছে, 6 মান্থ যখন হয়ে গেছে, তখন আপনার প্রত্যেকটা বই কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা বই কি হয়ে গেছে? কমপ্লিট হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা বই কমপ্লিট হয়ে গেছে মানে কি এই কমপ্লিট মানে কি আপনার ওই বইগুলো আর পড়া লাগবে না? না, এই কমপ্লিট যখন আপনার হয়েছে, এটা হচ্ছে আপনার রিডিং পড়া হয়েছে। এই বইটা আপনার জন্য কি হয়েছে? রিডিং পড়া হয়েছে। তার মানে প্রাথমিক পর্যায়ে আপনার আসলে জানা দরকার যে আপনি এই সবগুলো বই কিভাবে শেষ করবেন। প্রাথমিক পর্যায়ে আপনার জানার দরকার নাই কোনটা পড়বেন কোনটা পড়বেন না। আপনি যদি শুধু শর্টকাট খোঁজেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়া কঠিন আছে, বুঝতে পারছেন? প্রথম পর্যায়ে আপনার লাগবে যে এই বইয়ের ভিতর কি আছে, কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার নিজের বুঝতে হবে। নিজে কিভাবে বুঝবেন আমরা এসব কথা বলবো। তার মানে আপনার যারা প্রাথমিক পর্যায়ে যারা আছেন, প্রাথমিক পর্যায়ে মানে যারা পড়াশোনা প্রথমে শুরু করেছেন, তারা প্রথমে, আমি একটু সামারাইজ করতেছি, আপনারা যারা আছেন সবাইকে আমি একটু সামারাইজ করতেছি যে প্রথমে আপনারা এই যে 7টা বইয়ের কথা বলা হয়েছে, বাংলা, ইংরেজি, ম্যাথ,
সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং কম্পিউটার সায়েন্স, যে 7টা বইয়ের কথা বলা হয়েছে, এই 7টা বই আপনারা বাজার থেকে কিনবেন আপনার গাইডলাইন নিয়ে বা পছন্দ মতন, অথবা একদিন আমি কোন বই কিনবেন এটা নিয়ে নেক্সট সেমিনারে দরকার। আমি সব তো আর একই বই কিনলে হবে না, এক এক প্রকাশনীর এক একটা বই ভালো থাকে, এটা নিয়ে দরকার। আপনারা যদি আগ্রহ দেখান, আমি আপনাদের নেক্সট সেমিনারে আমি এই কোন বই কিনবেন আগামী শুক্রবার বা শনিবার এর দিকে আমি আপনাদেরকে এটা বলবো। আপনারা জানতে চাইলে আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আমাদের একটু গাইডলাইন দিয়ে দেবেন কোন বইটা কিনলে ভালো হয়, আমি সেটা আপনাদের নির্দেশনা দেব বা সাজেস্ট করব, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এই 7টা বই কিনবেন, কেনার পরে প্রত্যেকটা বই আপনি প্রথমে কত পেজ আছে সেটা হিসাব করবেন, প্রত্যেকটা বইয়ে কতটা পেজ আছে সেটা হিসাব করবেন। হিসাব করে 6 মাসের একটা টার্গেট নেবেন যে 6 মাসে এই বইগুলো আমি একবার রিভাইজ মানে একবার পড়বো। তাহলে 6 মাসে কত দিন হয়? 180 দিন হয়। তাহলে এই 180 দিনকে আপনি এটা দিয়ে ভাগ দেওয়ার পরে যে কয় পেজ হয় আপনি প্রত্যেকটা বইয়ের প্রথমে লিখবেন যে এই বই এত পেজ পড়বো প্রতিদিন, এই বই, বা আপনি নোট করবেন যে আমি এই বই প্রতিদিন এই কয় পেজ পড়বো, যাই হোক না কেন আপনার ওইটুকুন পড়ে তারপরে এক্সট্রা আপনি পড়বেন, কোনো ব্যাচ কোচিং এ পড়েন সেখানে আপনি আলাদা সময় দেবেন, সেটা আপনার হিসাব। আপনি প্রতিনিয়ত এটুক আপনার নিজের মতো করে অবশ্যই পড়বেন, পরের হিসাব হচ্ছে পরের কাছে, অন্য হিসাব আপনি কতটুকুন সময় দিবেন, এক্সট্রা কি পড়বেন না ওটা আমি বলবো না, ওটা আপনার বিষয়, ওটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমি বলতেছি আপনাকে বইগুলো কমপ্লিট করা, সুন্দর একটা প্রিপারেশন নেওয়া। তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার 6 মাসে এই বইগুলো কি একবার রিডিং পড়া হবে? আপনারা সবাই বুক লিস্টের কথা অনেকে বলতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ আমি তাহলে একটা বুক লিস্ট আপনাদের দিয়ে দেবো। এখন আপনারা কমেন্ট করেন যে এই যে বোর্ডে আমি যে কথাটুকুন লিখছি যে প্রাথমিক পর্যায়ে যারা আছে তারা একবার অন্তত রিডিং পড়ে কিভাবে 6 মাসে তার ফুল বই শেষ করবেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা আবার কেউ মনে করেন না স্যার আমি যদি 6 মাস টাইম নিই তাহলে তো সময় শেষ। আরে ভাই 6 বছর সময় নিয়ে চাকরি পাচ্ছে না, 6 বছর কি ওই পড়াশোনা শেষ করে চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। আর আপনার তো জাস্ট আমি 6 মাসে শেষ করার কথা, এরপরে আপনাকে মোটামুটি আমি 1 বছরের একটা ফাইল দেব, 1 বছরের একটা ডোজ আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই এক ফাইল যথেষ্ট হয়ে যাবে আপনি যদি সুন্দরভাবে আমার নির্দেশনা মানেন। এই যে তো 6 মাসের দিলাম, তাহলে যারা পড়াশোনা শুরু করছেন তাদের প্রথম 6 মাস কিভাবে কাটবে আপনারা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আমি এটা মুছে দিয়ে এবার এরপরে আপনার কাজ কি সেটা বলবো, এরপরে আপনার কি কাজ সেটা বলবো। এইটা হচ্ছে আপনি প্রথমে একবার রিডিং পড়লেন, এইটুকুন যদি বুঝতে পারেন সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি যে আমি প্রথমে এই 7টা বই কিনবো, 7টা বই কিনে যতগুলো পেজ আছে ওইটাকে 6 মাসে 180 দিন হয়, 80 দিন দিয়ে ভাগ দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা বইয়ের প্রথম পেজে বা আমি আমার খাতায় বা আমার একটা সুন্দর করে নোট করে আমার টেবিলের সামনে লিখে রাখবো যে আমি এই বইয়ের এত পেজ প্রতিদিন পড়বো। সেটা পর্যন্ত আপনি যদি লিখে রাখে 6 মাস পড়েন তাহলে আপনার বইটা কি হয়ে যাবে, একবার রিডিং পড়া হবে। এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে সবাই আমাকে একটু কমেন্ট করেন, আমি এইটুকুন মুছে দেব, মানে এটা মুছে দিয়ে আমি আবার অন্য আলোচনা করব। এরপরের আলোচনা কি এইটুকুন ক্লিয়ার হলে আপনারা সবাই বলেন। এটার এই যে ফিরোজা বেগম আপু লিখছে ক্লিয়ার, নওরিন নাকি নুরাইন জান্নাত আপু লিখছে বুঝছি স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা বুঝতেছেন একটু আমাকে কমেন্ট করে জানান। আজকের ক্লাসটা, আজকে তো আসলে ক্লাস হচ্ছে না, আজকে আপনারা কিভাবে পড়বেন, গাইডলাইনটা কেমন হবে সেটা আপনাদেরকে বলতেছি। ভাই ধরে নেন যে আমি কিন্তু একটা চাকরি করি, আমি কিন্তু কি করি, চাকরি করি, তারপরেও এই ব্যাগটার ভিতরে দেখেন, এই ব্যাগটার ভিতরে অনেকগুলো বই খাতা এই যে আছে, দেখছেন অনেক বই, এই যে দেখেন শীট, এটা আমি এই যে স্পেশাল বিসিএস পরীক্ষা সেটার জন্য শীট। এরপর ধরে নেন যে এই যে চাকরির খবর নিউজ, এগুলো কিন্তু সবসময় থাকে ব্যাগের ভিতর, বুঝতে পারছেন। এরপরে মনে করেন যে নোট খাতা, এই যে নোট খাতা। এরপর ধরে নেন যে এই যে বই, যে মডেল টেস্ট আমি পড়তেছি বা প্রস্তুতি নিচ্ছি, দেখতে পারতেছেন বইয়ের ভিতরে অবস্থা। এটা কিন্তু এমন না যে আরো 10 মাস আগে কেনা বই, কিন্তু এই যে ধরে নেন এখানে লেখা আছে যে 47তম বিসিএস এর জন্য এটা মূলত কেনা, নিউ এডিশন 2025 সালের বই। বইয়ের ভিতরে দেখতে পারতেছেন তো, দেখা যায় কিছু, এগুলো কিন্তু ভাই এটা একটা বই দেখাচ্ছি আপনাদেরকে, এরকম কিন্তু অনেক বই খাতা আপনাকে আমি আমার ব্যাগটা দেখাচ্ছি, দেখেন আপনাদের কিন্তু আমি
মানে আমার ব্যাগের ভিতর কি কি থাকে, অনেক সময় ওই যে যারা স্টারদেরকে ডেকে নিয়ে বলে না আপনার ব্যাগে কি কি আছে একটু দেখান, চেক করব। এই যে দেখেন ভোকাবুলারির জন্য, এই যে মনে করেন যে আইএলটিএস এর জন্য, এরপরে ধরে নেন যে এই যে দেখেন পত্রিকা, দেখতে পাচ্ছেন পত্রিকা, পত্রিকা কিন্তু সবসময় আমার ব্যাগের ভিতরে থাকে। এই যে দেখেন পত্রিকা, পত্রিকা প্রতিনিয়ত কিন্তু মোটামুটি পত্রিকা আমার বাসায় দিয়ে যায়, পত্রিকা থাকে। এখন এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, দেখেন আমার কাছে কিন্তু সবসময় মানচিত্র থাকে, দেখছেন? এই মানচিত্র ছাড়া পড়াশোনা কিন্তু আপনার কোনোদিনও কি সাজানো গোছানো হবে না। আপনারা কি দেখতে পারতেছেন? তো এই যে দেখেন মানচিত্র আছে, দেখছেন বাংলাদেশের মানচিত্র আছে। এই ব্যাগটা কিন্তু সবসময় আমার ঘাড়ে থাকে। দেখেন এই যে আমার ব্যাগের ভিতর আরো কি আছে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন আমার কিন্তু মার্ক, এই যে ইও আছে, চিরুনিও আছে। দেখেন মার্ক করার জন্য হাইলাইটার, এই যে ধরে নেন যে রেড পেন, এগুলো সব সময় আমার ব্যাগের ভিতর থাকে। আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে বললাম, ধরেন ধরো তো, এই ব্যাগটা কিন্তু আমার ব্যাগ। আমার ব্যাগে এই জিনিসগুলো নিয়ে সবসময় আমি কাঁধে করে ঘুরি। আমি স্কুলে যাই তখনও আমার এই ব্যাগটা ঘাড়ে থাকে। আমি বাইরে যেখানে যাই, আমাকে যারা হয়তো দু একজন যদি চিনে থাকেন তাহলে সেটা আপনারা তো চেনেনই, যারা চেনেন না তাদের জন্য বলছি, যারা চেনে এরা জানে যে প্রত্যেকটা সময় আমি যখন যেখানে যাই, যেহেতু আমি এখনো একটা ক্যাডার সার্ভিসে ঢোকার জন্য চেষ্টা করতেছি, আমার ঘাড়ে কিন্তু এই ব্যাগটা থাকে। তো এই ব্যাগের ভিতর আরো বই থাকে, আজকে তাও কম আছে। মোটামুটি ভাবে এই বইগুলো আমার সাথে সবসময় থাকে। এই বোঝা কিন্তু আমি সবসময় বয়ে বেড়াই। এই বোঝার অভিজ্ঞতাটাই কিন্তু আপনাদের বলতেছি, এমন না যে আমি কোনো জায়গা থেকে মুখস্থ করে এসে কিছু কথা, অবাস্তব কথা, কোনো থিওরি আপনাদের সাথে আলোচনা করতেছি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করতেছি, ঠিক আছে? তো আপনারা সবাই একটু আমার সাথে থাকেন। এখন 265 জন ভাই বোন আমাকে শুনছেন আমাদের দেশের। আপনারা আমার কথাগুলো শোনেন, কিভাবে পড়বেন, প্রস্তুতি নেবেন। আপনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনার কপালে রাখে, অবশ্যই আপনি চাকরি পাবেন। কিন্তু আপনি যদি সাজানো গোছানো প্রস্তুতি না নেন, কিভাবে পড়বেন জানেন না, 6 বছর 7 বছর ধরে পড়াশোনা করতেছে। আরে ভাই, আমি যাদের সাথে টার্গেট করছি, ধরে নেন যে আমি যখন খুলনাতে, এটা যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। সবাই ছেলে মেয়ে সামলানো লাগে না তো এজন্য পারেন। ফিরোজা বেগম আপু লেখছে ছেলে মেয়ে সামলানো লাগে না তো এই জন্য পারেন। হ্যাঁ, ছেলে মেয়ে, আমার কিন্তু ছেলে আছে, ঠিক আছে? আমার ছেলে আছে, তার বয়স এই যে 6 মাস। এবং ছেলে মেয়ে সামলানো তো একটা বিষয়, এ তো ঘরের ছেলে মেয়ে। আর পরের ছেলে মেয়ে যে কতগুলো সামলাতে হয় স্কুলে গেলে, সেগুলো তো আপনি জানেন না, জন্য আপনি পারেন, ঠিক আছে? আপনি যদি প্রাইমারি স্কুলে চাকরি করতেন বা আপনি বড় দায়িত্বে থাকতেন আর কি আমাদের মতো, এভাবে আসলে বলতেছি, তাহলে কিন্তু আপনি বুঝতেন যে কত কিছু আপনার সামলানো লাগতো, ঠিক আছে? আপনি অবশ্যই ঘরের যারা আমাদের মা বোনরা আছেন, যারা অবশ্যই অনেক কষ্ট করেন ছেলে মেয়ে নিয়ে, রান্না বান্না অনেক কিছু, তারপরে আমরাও কষ্ট করি আর কি। বিষয়টা এমন না যে আমার ছেলে মেয়ে নাই জন্য আমি পারি, এমন না। এটা যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন আপনাদেরকে আমি বলবো, দেখেন আমি যখন খুলনাতে প্রস্তুতি নেওয়া শুরু করি, খুলনাতে আমি যখন প্রস্তুতি নিই, আমি যখন একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, সেটা ছিল বেনজিরস জব 8, ঠিক আছে? জব 8 এই কোচিং এ। তো এই কোচিং বা ব্যাচ, এটা বেনজির স্যার হচ্ছে আমার পরিচিত, আমার হচ্ছে মামা তিনি। তো তার কোচিং এ যখন আমি ভর্তি হলাম, সেখানে আমাদের 2-1 ভাই বোন ছিল, যাদের আসলে নাম বলবো না, নাম বলাও ঠিক না। তো যারা ছিল তাদের চাকরির বয়স শেষের দিকে চাকরির বয়স প্রায় শেষ। তার মানে তারা প্রস্তুতি নিচ্ছে অলরেডি 4-5 বছর ধরে প্রস্তুতি নেওয়া ওইখানে মানুষ ছিল। আর আমি যে মাত্র শুরু করার পরে আমি স্যারকে বললাম যে স্যার, আমি কিভাবে প্রস্তুতি নেব, বা ইনরা তো অনেক ভালো পারে, অনেক দিন পড়াশোনা করে ফেলছে, আমি তো অনেক পিছায় আছি, ইনরাই তো আমাদের কম্পিটিটরস, ইনার সাথে আমরা কিভাবে পারবো পরীক্ষায়। তখন উনি আমাকে কিছু টিপস দিলেন, সেই টিপস সহ আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলবো। দেখেন মাত্র 6-7 মাস পরে, ওই একই কোচিং এ 6-7 মাস পরে যখন 200 মার্কসের মডেল দেওয়া হয়েছে, 200 মার্কসের মডেল পরীক্ষা, 200 মার্কসের বিসিএস এর যে মডেলগুলো দেওয়া হয়েছে, এই পরীক্ষাগুলোতে ওই যে যারা চাকরির বয়স শেষের দিকে ছিল, 4-5 বছর ধরে পড়তেছে, ওরা ধরে নেন যে পাইছে 100 এর আশেপাশে, অ্যারাউন্ড
100 প্লাস মাইনাস মার্কস, ধরে নেন যে প্লাস মাইনাস 5। অথচ আমরা কিন্তু, বা আমার কথা যদি বলি, আমি তো লাইভে আসলে কোনো মিথ্যা কথা বলতেছি না, এটা সারা দেশের মানুষ দেখবে, ইভেন এই স্যারও দেখবে, বা আমার সাথে যারা পড়াশোনা করছে ওই সময় তারাও দেখবে। তো দেখেন আমি কিন্তু 140 45 প্লাস মাইনাস, মনে করেন 40 প্লাস মাইনাস 10 এরকম মার্কস পেয়ে গেছি তখন। ধরে নেন যে এই মাত্র 6-7 মাসের প্রস্তুতিতে। আর তারা কিন্তু 5-6 বছর ধরে পড়তেছে, তারা পাইছে 100 এর আশেপাশের মার্কস। এই কথাগুলো কিন্তু কোনো বানায় কথা বলা হচ্ছে না। আপনারা তো জানেন যে এই ভিডিওগুলো সারা দেশের মানুষ দেখবে, মানে আমার পরিচিতরাও দেখবে, অপরিচিতরাও দেখবে, আমাকে যারা চেনে ওই খুলনার আমার যে স্যার, সে স্যারও দেখবে, তাই না? তো দেখেন এই যে কিভাবে আমি এই জায়গায় চলে গেলাম, আর তারা কিভাবে এতদিন পড়াশোনা করেও এই জায়গায় থাকলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। কি আপনারা শুনবেন না? আপনারা শুনলে অবশ্যই উপকৃত হবেন, ঠিক আছে? তো এখন আপনাদের প্রাথমিক পর্যায়ে যেহেতু বইটা শেষ হলো, এইবার আমরা চলে আসি কাদের জন্য? মাধ্যমিক পর্যায়। কোন পর্যায় বলেন তো? মাধ্যমিক পর্যায়। মাধ্যমিক পর্যায় মানে ওই যে একবার আপনার বই পড়া হয়ে গেছে, রিডিং করছেন, কিন্তু তার মানে কি আপনার মানে প্রিপারেশন কমপ্লিট? না, প্রিপারেশন কমপ্লিট হয় নাই। আপনি শুধু বুঝছেন যে কোন সাবজেক্টের ভিতরে কোন জিনিস থাকে, কোন সাবজেক্ট পড়লে বা বাংলার বিষয়াবলী বলতে আসলে কি বোঝায়, এর ভিতর কোন জিনিসগুলো চ্যাপ্টার ভিত্তিক ভাবে নলেজ দেওয়া আছে। এখন দেখেন আপনি কি করবেন, আপনি এই মাধ্যমিক পর্যায়ে এসে আপনি কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়, ইম্পর্ট্যান্ট প্লাস মিডিয়াম ইম্পর্ট্যান্ট প্লাস নট ইম্পর্ট্যান্ট বা নট ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো আপনি এবার কি করবেন? খুঁজে বের করবেন। মিডিয়াম পর্যায়ে আপনি চলে আসছেন। প্রাথমিক পর্যায়ে আপনার কিন্তু আমি বলছি প্রত্যেকটা বই পুরোপুরি পড়ে ফেলানো, প্রত্যেকটা বই পুরোপুরি কি করতে হবে? পড়ে ফেলতে হবে, প্রত্যেকটা বই পুরোপুরি পড়ে ফেলতে হবে। এবার প্রিয় ভাই বোন, পুরোটা বই আপনি যখন পড়ে ফেলবেন, এবার আপনি খুঁজবেন এবং চ্যাপ্টারগুলোকে স্টার দেওয়া শুরু করবেন। আপনি তো জানেনই না এর আগে যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা। আপনি স্যারের কাছে যাওয়ার দরকার নেই। আরে ভাই, স্যার আপনাকে কি সাজেশন দিবে? স্যারও তো ওই বই দেখে সাজেশন দেয়, স্যারও তো স্যারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, প্রিভিয়াস কোশ্চেনের উপর ভিত্তি করে সাজেশন দেয়। আপনি নিজেই সাজেশন মেকার হয়ে যান, আপনিই অ্যানালাইজার হয়ে যায়, আপনি নিজেই অ্যানালাইজ করেন। আপনি যতদিন ধরে স্যারের কাছে শুনবেন স্যার কোনটা গুরুত্বপূর্ণ, ততদিন আপনার কিন্তু নিজের বুঝটা হবে না। আপনার নিজের বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়। স্টার দিতে হবে নিজের, কোন চ্যাপ্টারে 3টা স্টার দেবেন, কোনটায় 2টা স্টার দেবেন, কোনটায় কোনো স্টার দিবেন না বা 1টা স্টার দিবেন, কিভাবে, তাই না? সেই কিভাবে, এই কথাটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন দেখেন, মনে করেন যে আপনি আমি বললাম যে ম্যাথ পড়তেছেন, ম্যাথ। এখন ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনি দেখতেছেন যে কোনো একটা চ্যাপ্টারে, কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কোনো পাবলিক পরীক্ষাতে বা জব এক্সামে ওই চ্যাপ্টার থেকে বিভিন্নভাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় মনে করেন যে 300 ম্যাথ দেওয়া আছে, 300টা ম্যাথ আসছে ওই চ্যাপ্টার থেকে। আপনার 1 2 3 4 এরকম 300টা ম্যাথ ওইখানে সলিউশন দেওয়া আছে এবং পাশে লেখা আছে এই চাকরির পরীক্ষা আসছে, এই চাকরির পরীক্ষা আসছে, ওই চাকরির পরীক্ষা আসছে। মোটামুটি ওই চ্যাপ্টার থেকে 300 ভাবে প্রশ্ন আসছে। আর একটা চ্যাপ্টার আপনি মনে করেন যে পড়লেন, যেখানে জবের যে বিভিন্ন পরীক্ষা বাংলাদেশে হয়, সেখান থেকে ধরে নেন যে 150টা প্রশ্ন আসছে। আবার মনে করেন যে এক ধরনের চ্যাপ্টার আছে যে জবের চাকরির পরীক্ষাতে বা জবের পরীক্ষাতে ধরে নেন যে 20-25টা প্রশ্ন কি হয়েছে? আসছে, তার বেশি আসে নাই। এখন আপনারা একটু বলেন তো যে এর ভিতরে কোন, এই যে 1 2 আর 3, এখন এই যে আপনি 3টা চ্যাপ্টার ধরে নেন পড়লেন, যে কোনো 3টা চ্যাপ্টার আপনি ধরে আপনি দেখবেন চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টার থেকে কত প্রশ্ন কোন জায়গায় আসছে সব লেখা থাকে, সব বইয়ে। আপনি সাধারণ জ্ঞান বলেন, বাংলা বলেন, সাহিত্য বলেন, ইংলিশ লিটারেচার বলেন, আপনার কম্পিউটার সায়েন্স বলেন, সব বইয়ে কিন্তু প্রথমে একটু আলোচনা, এরপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ওই চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে,
এটা আপনাকে বুঝতে হবে। দেখেন এইখানে বলেন তো যে 300 আসছে, আবার 150, আর একটা মনে করেন 20-25টা প্রশ্ন আসছে। এর ভিতরে কোন চ্যাপ্টারটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এটা জানার জন্য কি আপনার এখন এপিজে আব্দুল কালাম আজাদ বা ওই বিল গেটস অথবা ওই আইনস্টাইনের কাছে যাওয়া লাগবে? বলেন তো। বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে শুনতে হবে, স্যার আমার একটু বলেন তো যে এই যে 3টা চ্যাপ্টার এর ভিতর কোনটা গুরুত্বপূর্ণ? বলেন, দরকার আছে? আপনি নিজেই কিন্তু বুঝে গেছেন যে এই যে যে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে 300টা প্রশ্ন আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, ওই চাকরির পরীক্ষার জন্য মানে চাকরির পরীক্ষার জন্য ওই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যত বেশি আপনি স্টার দিতে মন চায় আপনি ওই চ্যাপ্টারে দিয়ে রাখেন, মানে ওই চ্যাপ্টারটা আপনার পড়তেই হবে, ভালোভাবে পড়তে হবে। প্রথমে তো আপনি শেষ করছেন, কিছুই বোঝেন নাই, আর বোঝার কোনো দরকারও নাই, কারণ প্রথমবার তো আপনার জানতে হবে এই সাবজেক্টটা কি, এই টপিকটা কি। কিন্তু পরে আপনি এভাবে ক্যাটাগরাইজ করা শুরু করে দেন, পরে আপনি কি করবেন, এভাবে ক্যাটাগরাইজ করা শুরু করেন। এই যে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ, আপনি এখানে ধরে নেন যে 2টা স্টার দিয়ে দেন, ঠিক আছে, 2টা স্টার দিয়ে দেন। এরপরে দেখেন যে যেখানে এক জায়গা থেকে 300 প্রশ্ন আসছে আর এক জায়গা থেকে আপনার মাত্র 20-25টা প্রশ্ন আসছে, এটার জন্য কি আপনি স্যারের কাছে যাবেন কোচিং এর, যে স্যার আপনি একটু বলেন তো যে স্যার এই ভিতরে কোন চ্যাপ্টার বেশি পড়বো? আরে ভাই, স্যার কিভাবে বলে? স্যার তো এইগুলো অ্যানালাইজ করেই বলে যে কোন চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ। স্যার কি প্রশ্ন করে? স্যার হয়তো কি একটা চাকরি পেয়েছেন, সেও তো আপনার মতো পড়াশোনা করতেছে বা পড়াশোনা করে চাকরি পেয়েছেন, সে কি আর ওই পিএসসির বোর্ডের একজন মেম্বার? তাকে কি বলে দেওয়া হয়েছে উপর থেকে যে এই চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন হয়? সেও আপনাকে দেখবেন যে যখন পড়ায় তখন এইভাবে অ্যানালাইজ করে বলে যে এই চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার কম গুরুত্বপূর্ণ। আপনি সেটা বোঝেন, আপনি না বুঝলে কোনোদিনও ভাই আপনি কিন্তু চাকরি মানে পাবেন না, এটা আমি বলবো না, খুব কষ্ট হবে আর কি, বুঝতে পারছেন? চাকরি পেতে কষ্ট হবে। তাহলে এই চ্যাপ্টারটা আপনি হয় একটা স্টার দেন বা না দেন, সেটা আপনার বিষয়। তাহলে এবার কিন্তু আপনি বুঝে গেলেন দ্বিতীয় পর্যায়ে যারা আছেন, মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে আসতে হবে কিন্তু একবার সবগুলো বই একবার রিডিং পড়ে। আপনি যদি নিজেই মনে করেন আমি মাধ্যমিক পর্যায়ে আসি, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি মাধ্যমিক পর্যায়ে চলে যান নাই। মাধ্যমিক পর্যায়ে যাওয়ার জন্য প্রথমে আমার কি করতে হবে, একবার সবগুলো বই রিডিং পড়তে হবে। রিডিং পড়তে হবে। রিডিং মানেই পড়া আর কি, রিডান্ডান্সি হয়ে গেছে তাই না? তো আমরা এটাই বলে থাকি যে একবার সবগুলো বই কি করতে হবে, রিডিং পড়তে হবে, যদি কিনা আপনি মিডিয়াম লেভেলের একজন প্রিপারেটর হতে চান, মিডিয়াম লেভেলের। এখন মিডিয়াম লেভেলের যখন আপনি হয়ে গেছেন, এখন মিডিয়াম লেভেলে এসে আপনি এবার চ্যাপ্টার বা আপনার যত বই খাতাগুলো আছে এর ভিতরে কোন চ্যাপ্টারগুলো বারবার পড়বেন, কোনগুলো কম পড়বেন, কোনগুলো বাদ দেবেন, এইগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে। কারণ আমি আগেই বলছি চাকরির পরীক্ষার জন্য সব জানার দরকার নেই, জ্ঞানী হওয়ার জন্য অনেক কিছু জানার দরকার আছে। আর আপনি এখানে জ্ঞানী হতে আসেন নাই, ইউ আর হিয়ার ফর গেটিং এ গুড জব, ফর সাপোর্টিং ইউর ফ্যামিলি, অর বিং এ ব্রাইট ফিউচার, মানে মেক ইউর ফিউচার ব্রাইট, তাই না? একজন ভালো চাকরিজীবী হতে বা ফ্যামিলিকে সাপোর্ট করতে বা আপনার ব্রাইট ফিউচার তৈরি করতে আপনি এখানে আসছেন। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে এইবার সব জানার দরকার নেই, আপনি কি বাদ দিবেন, কোনটা কম পড়বেন, কোনটা বেশি পড়বেন, এটা আইডেন্টিফাই করার জন্য ইম্পর্ট্যান্ট, মিডিয়াম ইম্পর্ট্যান্ট আর নট ইম্পর্ট্যান্ট বা আনইম্পর্ট্যান্ট কোনগুলা, সেটা আপনি বেছে বের করবেন। বেছে কিভাবে বের করবেন, প্রিভিয়াস কোশ্চেন। বেসে বের করার একটাই টেকনিক, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন আপনি দেখবেন যে চ্যাপ্টারে যত বেশি প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে সেই চ্যাপ্টারটা আপনি বেশি পড়বেন। এইবার ফোকাস করবেন যে কোন ধরনের চাকরিতে এগুলো আসছে, আপনার টার্গেট কোন ধরনের চাকরি। দেখবেন যে সব চ্যাপ্টারের শেষেই কিন্তু যখন প্রিভিয়াস কোশ্চেন আপনি পড়বেন পাশে লেখা থাকে যে প্রাথমিক প্রধান শিক্ষক, নিবন্ধন, ইন্সট্রাক্টর বা এটিও বা আপনার খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকের এডি, ব্যাংক সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, বিসিএস, এনএসআই, এরকম বিভিন্ন চাকরির পরীক্ষার নাম লেখা থাকে। তখন আপনাকে অবশ্যই ওইটা একটু চেক করতে হবে যে কোন চাকরির পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন বেশি আসছে, আপনার প্রস্তুতিটা আপনি কোন দিকে নিতে চাচ্ছেন। আপনি যদি নিতে চান 11 থেকে 20তম গ্রেড, তাহলে সেক্ষেত্রে আপনি ওইটা একটু ফোকাস করবেন।
আদারওয়াইজ আপনি শুধু এটা দেখবেন যে কত প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসছে, সেইভাবে আপনি ইম্পর্ট্যান্ট, মিডিয়াম ইম্পর্ট্যান্ট এবং নট ইম্পর্ট্যান্ট যেগুলো আছে এটা খুঁজে বের করবেন। এটা খুঁজে বের করতে আপনার বেশি দিন লাগবে না। এটা আমি সময় দিলাম 15 দিন, 15 দিন, ঠিক আছে। এইটা যখন আপনি 15 দিনের ভিতরে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, এইবার আপনার কাজ কি? এইবার আপনার কাজ হচ্ছে এই যেগুলো ইম্পর্ট্যান্ট বা মিডিয়াম ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এই দুইটা আবারও পড়ে ফেলা। কারণ আপনি যে একবার পড়ছিলেন এটা তো আপনার কি নাই, মনে নাই, আপনি তো রিডিং পড়ছিলেন। দেখেন, একবারে মুখস্থ করার থেকে যদি আপনি বারবার পড়ে মুখস্থ করেন, মনে করেন আজকে পড়লেন, কালকে পড়লেন, 2 দিন পরে পড়লেন, 1 মাস পরে আবার একটু পড়লেন, তাহলে কিন্তু আপনার মনে থাকবে। একবারে 100 বার পড়ার থেকে 100 দিনে একবার করে পড়া বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি মাথায় থাকে। এটা আপনারা কে কি বুঝতেছেন আমি জানি না, কিন্তু আপনারা মনে রাখবেন যে কোন বইয়ে লেখা থাকবে, কি লেখা থাকবে। আচ্ছা, আমি আগে আপনাদেরকে এই জিনিসগুলা বুঝাই। তো দেখেন, 15 দিনে আপনি কি করবেন? এই ইম্পর্ট্যান্ট, মিডিয়াম ইম্পর্ট্যান্ট এবং নট ইম্পর্ট্যান্ট বা আনইম্পর্ট্যান্ট বা কম ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আপনি এভাবে ক্যাটাগরাইজ করে আপনি কি করবেন? এই যে মিডিয়াম ইম্পর্ট্যান্ট বা মোটামুটি ইম্পর্ট্যান্ট আর যদি আনইম্পর্ট্যান্টটা পারেন আপনি আরেকবার পড়ে ফেলবেন। এইবার কিন্তু আর আপনি একদিন 3 পেজ পড়বেন না, এবার একটু বেশি পেজ পড়বেন। আর এবার তো আপনি কিছু জিনিস বাদও দিতে পারতেছেন যে এগুলো আপনার জানা, কিছু চ্যাপ্টার আছে যে আপনি না পড়লেও চলতো, তারপরেও আপনি প্রথমবার পড়েছেন। কিছু চ্যাপ্টার আছে আপনি আগের থেকেই জানেন, ওটা আর না দেখলেও হচ্ছে। এবার এগুলো স্কিপ করে করে আপনার যেগুলো প্রবলেমটিক সেগুলো আপনি এবং মিডিয়াম বা মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো পড়ে ফেলবেন। এটা আপনার মাধ্যমিক পর্যায় শেষ। মাধ্যমিক পর্যায় শেষ এই কথার অর্থ কি বলেন তো? এই কথার অর্থ হচ্ছে আপনি আপনার বইটাকে 2 বার খতম দিয়ে ফেলছেন। আপনার বাসায় যে বইটা আছে সেটাকে 2 বার খতম দিয়েছেন। এইবার আমরা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু কয়দিন গেছে? আপনার ওইখানে 15 দিন হচ্ছে আপনি ওইটা নির্ণয় করবেন, সাথে আর 3 মাস আপনি পড়বেন। 3 মাসে আপনার শেষ হয়ে যাবে। প্রথমবার আপনি কয় মাসে পড়ছেন? 6 মাসে পড়ছেন, 6 মাস পড়ছেন। এরপরে 15 দিনে আইডেন্টিফাই করছেন, 3 মাসে আবার একবার পড়ে ফেলছেন। তার মানে আপনার হচ্ছে 6 মাস আর 3 মাস, 9 মাস, 9.5 মানে 9.5 মাস। 9.5 মাসে আপনি কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্যায় মানে প্রাইমারি লেভেল এবং মাধ্যমিক লেভেলের পড়াশোনা শেষ করে ফেলছেন। কুলসুম আক্তার শিরিন লিখছে, স্যার আপনার কথাগুলা খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই বোন, অবশ্যই ইম্পর্ট্যান্ট। আমি ইম্পর্ট্যান্ট কথা নিয়েই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। অনেক ছেলে মেয়ে আমাকে দেখছেন। স্যারের কথাগুলো সুন্দর, এটা সবাই জানে, মন দিয়ে শুনুন। হ্যাঁ, আপনারা সবাই মহসিন আলাবির ভাই আসসালামু আলাইকুম লিখছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সবাই একটু মন দিয়ে শোনেন, আমি অন্যদিকে ফোকাস না করে আমি কথা বলি। আপনারা বুঝলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে করবেন, বুঝলেও একটু হ্যাঁ বলেন, জি স্যার বুঝতে পারছি। বা আপনারা আজকের ক্লাসটা একটা নোট নিবেন যে আমি কিভাবে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি। তাহলে 9.5 মাস টাইম দিলাম, এর ভিতরে হচ্ছে এটা প্রথম ধাপ ফার্স্ট, আর এটা হচ্ছে কি সেকেন্ড স্টেজ আপনার শেষ। এইবার অনেকেই কিন্তু আমাকে বলবেন যে স্যার আপনি এত পড়াশোনা করতেছেন, আপনার ব্যাগের ভিতরেও নোট খাতা আছে, তার নোটের কথা তো বললেন না। আরে ভাই, আপনি কি নোট করবেন কি নোট করবেন না এটা জানার জন্য তো আপনার বুঝতে হবে যে আপনি নোট কোনটা করবেন কোনটা করবেন না। সেটার জন্য তো আপনার পড়াশোনা মাথায় থাকতে হবে, নাকি আন্দাজে যা মন চায় যা ভাল লাগে। ধরেন কারেন্ট অ্যাফেয়ার্স খুলবেন, কারেন্ট অ্যাফেয়ার্স খুললে এই তারিখে এই কটার সময় এই ঘটনা ঘটছে, আরে এই তো খুব গুরুত্বপূর্ণ ঘটনা, পরের দিন আবার আরেকটা ঘটছে, পরের দিন আরেকটা, মানে প্রতিদিনের ঘটনা আছে আর সবগুলোই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। এখন আপনার কি চাকরির পরীক্ষায় শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন হবে সাম্প্রতিক? আপনি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে 2টা প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক। তা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে 6 মাসে কত দিন হয় বলেন তো? 360 দিন। 360 দিনের তারিখ মনে রেখে কয়টা ঘটনা ঘটছে আপনি মনে রাখতে পারবেন? কিন্তু আপনার কাছে তো মনে আছে সবগুলো গুরুত্বপূর্ণ। না, সবগুলো গুরুত্বপূর্ণ না। নোট করতে হয় গুরুত্বপূর্ণ জিনিসের, কনফিউজিং কোশ্চেনের নোট করতে হয়। আপনি আছে এই যে থার্ড স্টেজে, আপনারা এবার চূড়ান্ত পর্যায়ে। আপনারা মনে হয় এই প্রথম 6 মাসে কিভাবে বইটা শেষ করবেন, পরে 15 দিনে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং 3 মাসে আপনি আবার শেষ করবেন, সেটা বলা হয়েছে। এই যে 9.5 মাস টাইম, এই 9.5 মাসের বিষয়টা সবাই কি বুঝতে পারছেন? যদি
যদি আপনারা এই 9.5 মাসের হিসাবটা পান, এখন আমরা চূড়ান্ত পর্যায়ে হিসাব করব। চূড়ান্ত পর্যায়ে যারা আছেন তারা এবার কিভাবে পড়বেন, বা ওইভাবে যদি আপনার পড়া শেষ হয়ে যায় এরপরে আপনি কিভাবে পড়বেন এটা বলবো। এটা কিন্তু আমাদের ফাইনাল স্টেজ, সব থেকে গুরুত্বপূর্ণ। মানে ওই দুইটা কাজ যখন হয়ে যাবে আপনার কিন্তু সারা জীবন চাকরি পাওয়ার আগ পর্যন্ত এইটা ফলো করতে হবে। এই চূড়ান্ত পর্যায়টা আপনার কি করতে হবে? ফলো করতে হবে। তাহলে আপনারা এবার আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আপনাদের সবার কমেন্ট আমি চাচ্ছি, আপনারা ঘুমায় যেন না। আমি কিন্তু ভাই কষ্ট করে, আমার কিন্তু পরীক্ষা আছে 10 তারিখে। দেখেন আমার বইয়ের ব্যাগের ভিতর শিটও আছে সাবজেক্টিভ। আমি ইকোনমিক্সের একজন স্টুডেন্ট। তো দেখেন আমি আমার সাবজেক্টিভ পরীক্ষা বাদ দিয়ে আপনাদের সামনে গল্প করতেছি কিভাবে পড়বেন। আরে ভাই আমি তো এটা জানি, আমি তো প্রস্তুতি নিয়েই এখন আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি বা কয়েকবার শেষ করছি, চূড়ান্ত পর্যায়ে এক প্রকার আছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু ধৈর্য ধরে সবাই দেখেন এবং আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার আমরা বুঝতে পারতেছি, কোনো অসুবিধা নাই। সাবজেক্টিভ রাষ্ট্রবিজ্ঞান কিভাবে, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে আমি ভালো বলতে পারবো না, আপনারা এইটুকু একটু বলেন যে ক্লিয়ার কিনা। এইটুক যদি বলেন ক্লিয়ার, জি স্যার লিখে কমেন্ট করেন, বা ক্লিয়ার লিখে কমেন্ট করেন। কি কি বই পড়বো আমি বই সম্পর্কে বলবো, আজকে না বললেও নেক্সট দিন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি বলবো। আপনারা বাকি যারা আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতিটা কিভাবে নেব। আমার মনে হয় আপনারা এখন যারা আছেন তার ভিতর অনেকেই আছেন চূড়ান্ত পর্যায়ে, যে কয়দিন পরে পরীক্ষা হলে আমি কিভাবে পড়বো। আর যারা শুরু করবেন তারা কিভাবে শুরু করবেন তাদের জন্য আমি অলরেডি গাইডলাইন দিয়েছি। আপনারা এইটুকুন বলেন যে স্যার ক্লিয়ার, ক্লিয়ার বলেন স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ, উৎস আহমেদ বলছে ক্লিয়ার স্যার। রবিউল ইসলাম ভাই লিখছে ক্লিয়ার স্যার। আমেনা আক্তার বলেন স্যার। কুলসুম আক্তার লিখছে ক্লিয়ার। মহসিন আল আবির লিখছে ক্লিয়ার। আমেনা আক্তার মায়া লিখছে ক্লিয়ার। মহসিন আল আবির ভাই লিখছে জি স্যার। আচ্ছা আপনারা একটু এটা বলেন, আমি ধরে নেন এর পরের যে পর্যায়টা, দিস উইল বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফর ইউর লাইফ অফ জব স্টাডি। জব স্টাডির জীবনে সব থেকে, আমিনা আক্তার মায়া লিখছে ক্লিয়ার, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা। আপনার একবার শেষ হয়ে গেলে, 2-3 বার বই পড়া হয়ে গেলে আপনি আর বোঝেন না যে কি করবেন। এখন আপনি কি করবেন সেটা আপনাদের নিয়ে আমি কথা বলবো। সবাই একটু ক্লিয়ার স্যার বলেন স্যার, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা এখন কি করব? চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি কেমন হবে, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি কেমন হবে। আচ্ছা এতক্ষণে যে কথাটা বলেছিলাম যে আপনি নিজে ঘরে বসে কিভাবে প্রস্তুতি নেবেন। এখন ঘরে বসে যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন, তার ভিতরে কি আপনি সব জিনিস পারেন? অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের সব চ্যাপ্টার কি আপনার ধারণা আছে? না, নাই। এখন কোন চ্যাপ্টার ধারণা আছে, কোন চ্যাপ্টার ধারণা নাই, এটা কি আপনি আগে জানতেন? না, আগে জানতেন না, এখন আপনি জানেন। এখন আপনি পড়ে বুঝছেন যে কোন চ্যাপ্টারটা কঠিন লাগে আপনার কাছে, কোন চ্যাপ্টারটা আপনার বুঝতে সমস্যা হয়, কোন সাবজেক্টটা কঠিন। এতদিন আছে মানুষের কাছে শুনছেন ভাই কোন সাবজেক্টটা বেশি কঠিন, কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনি মানুষের দ্বারে দ্বারে যে ঘুরে বেড়াইছেন। আর এখন আছে আপনি yourself know that which chapter is most important and which chapter is hard, which chapter is easy, you know। আপনি জানেন। কেন জানেন? আপনি পড়ছেন তাই। আপনি না পড়েন, মানুষের কাছে শুনে কোনো লাভ আছে? আপনি পড়েন, আপনি নিজেকে জাস্টিফাই করেন কোন চ্যাপ্টারটা। আরে ওর কাছে যে চ্যাপ্টারটা কঠিন, আপনার কাছে সে চ্যাপ্টারটা কি কঠিন হবে? একজন ম্যাথ পারে না, সে বললো যে ম্যাথ সব থেকে হার্ড। আপনার তো ম্যাথ ভালো পারেন, আপনার কাছে ম্যাথ তো হার্ড মনে না হতে পারে। একজন ভৌগোলিক অবস্থান জানে না, ভূগোল সম্পর্কে ধারণা কম, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি বা উত্তর অক্ষরেখা, সুমেরু কুমেরু জানে না, সে বলতেছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি বা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই চ্যাপ্টারটা সব থেকে কঠিন। আরে আপনি তো এটা ভালো পারেন, আপনার জন্য তো এটা কঠিন না, তাহলে আপনি আরেকজনের কাছে শুনবেন কেন? আপনি নিজে পড়ে জানেন যে আপনার জন্য কোনটা কঠিন, আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, আপনি কোনটা ভালো বোঝেন, কোনটা ভালো বোঝেন না, এটা আপনি ডিটারমাইন করেন। ঠিক আছে? এখন আপনি এবার ডিটারমাইন, আমি কলরব থেকে দেখছি, বা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কলরব শিল্প গোষ্ঠী আমরা জানি আমাদের দেশের প্রখ্যাত একটা ইসলামিক সঙ্গীতের মানে শিল্পী গোষ্ঠী আছেন যারা খুব সুন্দর গান করেন। কলরব আমার মনে হয় যতদূর জানি যে আইনুদ্দিন আল আজাদ সাহেব আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং মাওলানা ছিলেন হুজুর।
তো উনি তো মারা গেছেন অনেক আগে। ওনার বিদ্রোহী যে গজলগুলা খুব অনুপ্রাণিত করতো, অনেক গজল আমি মুখস্থ করেছি। আপনাদের দরকার একটা গজল আমরা শোনায়ও দেবো, সমস্যা নেই। তো মাহমুদুলের জন্য জিকের জন্য কি ম্যাথ ইংলিশের জন্য, আচ্ছা যাই হোক, বই সম্পর্কে বলবো। আপনারা এখন চূড়ান্ত পর্যায়ে কি করবেন, তাহলে আমি বলছি যে আপনি সব জিনিস কিন্তু জানেন না। আপনি এখন বুঝে গেছেন যে কোন টপিকটা আপনার কাছে কঠিন, কোন চ্যাপ্টারটা আপনার কাছে কঠিন। এখন কি করতে হবে, আপনি যেটা নিজে পারেন না এটা তো কারো কাছ থেকে শিখতে হবে ভাই, তাই না? না শেখা থেকে তো আর আপনি চাকরি পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে বিভিন্ন যে গাইডলাইন জব কোচিং বা ব্যাচ আছে ট্র্যাডিশনাল, আপনি এরকম কোনো একটা ট্র্যাডিশনাল জব কোচিং বা ব্যাচ এখানে ভর্তি হতে পারেন। ভর্তি হচ্ছেন কিন্তু অলরেডি আপনি 6 মাস পড়াশোনা করে বা 9 মাস পড়াশোনা করে আপনি প্রথমে যে ভর্তি, এই যে আমরা গাইডলাইন দিয়ে দিলাম, তো প্রথমে যে আপনাকে যে স্যার গাইডলাইন দিবেন, স্যারের কাছে যাওয়ার পরে ওই গাইডলাইন তো আমি দিয়ে দিলাম আপনাকে, আপনি এইভাবে শুরু করে এইবার আপনি কোন চ্যাপ্টারগুলো সমস্যা বা আপনার বিভিন্ন যে জব কোচিং এ আছে এখানে একটু নিজেকে জাস্টিফাই করা, পরীক্ষা দেওয়া বা বিভিন্ন কারণে আপনি যে একটা জব বা কোচিং এ ভর্তি হতে পারেন। এইটা আমাদের যাদের অনেকের সুযোগ নাই, যে ট্র্যাডিশনাল ওয়েতে যে আমরা কি করব, যে একটা জব কোচিং এ ভর্তি হব, সেখানে 8-10 হাজার টাকা লাগবে, অনেক সময় লাগবে, স্যাররা আসলে সেভাবে কি পড়াবে, শীট দেবে, এটা সেটা অনেক ধরনের। আপনারা যারা আমাদের কি করতে পারেন, অনলাইন যে ব্যাচগুলো আছে সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। তাহলে অনলাইন ব্যাচে ভর্তি হলে কি হবে, যে আপনি ঘরে বসেই পূর্ণাঙ্গ প্রস্তুতি। আপনাকে কিন্তু আমি ঘর থেকে এখনো বাহির করি নাই, কারণ প্রথমে আপনাকে বলছি যে চাকরির পড়াশোনা কি, চাকরির পড়াশোনা কত দূর কিভাবে করবেন, এইগুলো নিয়ে আপনাদের মানে প্রস্তুতি নিতে বলছি, তাই না? তো সেটা আপনাদের জানানোর জন্য বলছিলাম। এবার আপনি অনলাইনে কি করতে পারেন, কোনো একটা জব বা এই চাকরি রিলেটেড একটা অনলাইন ব্যাচে আপনি ভর্তি হলে মাত্র 2000 টাকা, 1500 টাকা, যেরকম আমাদের যে টিউটোরিয়ান আছে, আমি কিন্তু এই চূড়ান্ত পর্যায়টা এখন বলবো, ঠিক আছে? এটা আমি বলতেছি যে এখানে এসে আপনি যখন নিজে বুঝতে পারতেছেন যে জিনিসগুলো আপনি জানেন না, বোঝেন না বা ভালো পারেন না, সেইগুলো আপনি এই যে আমাদের মনে করেন যে টিউটোরিয়াল বা এই যে সাইদুল স্যার, এটা বাংলায়ও লেখা আছে সাইদুল স্যার, মানে যে পেজ থেকে আপনারা দেখতেছেন, এই পেজে আপনারা কি করতে পারেন, যে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন। লাইক ফলো দিয়ে রাখলে কি হবে, আপনারা কিন্তু এই পেজগুলোতে সবসময় কি হয়, বিভিন্ন বিষয় নিয়ে ফ্রিতে লাইভ ক্লাস করতে পারেন। ফ্রিতে কি করতে পারেন, লাইভ ক্লাস পেতে পারেন। চাকরি বিষয়ক সব আপডেট, চাকরি বিষয়ক কখন কি চাকরির পরীক্ষা হচ্ছে, কেমন হবে চাকরির পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলো সব আপনি এখানে কি করতে পারেন, আপডেট পেয়ে যেতে পারেন। এরপরে আপনারা কি করতে পারেন, আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, এই পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। পেইড ব্যাচে ভর্তি হতে মাত্র আপনার জন্য 1450 টাকা, মাত্র 1450 টাকা। আর আপনি সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকেই এরকম কিন্তু 4টা বই পেয়ে যাচ্ছেন। এই যে 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা আপনি গাইডলাইন বুক পেয়ে যাচ্ছেন, একদম শর্ট সাজেশন। এটারে বলা হয় যে চূড়ান্ত পর্যায়ের জন্য বলতে পারেন যে একটা শর্ট সাজেশন। এরকম আপনি 4টা বই পেয়ে যাচ্ছেন হাতে। এই বইটারও বেশ মূল্য, আপনি পেজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, প্রায় আপনার 1000-1200 টাকা আপনার এই বই কিনতে গেলে বাইরে লাগবে। মানে এই টাকাতে আপনি কি একটা কোর্স পেয়ে যাচ্ছেন। এবার এই কোর্সটাতে আপনি যদি ভর্তি হয়ে যান, তাহলে আপনাদের যে পেইড ব্যাচ থাকবে, পেইড ব্যাচে কি করা হয়, পেইড ব্যাচে কিন্তু আপনার প্রতিটা চ্যাপ্টার টপিক বাই টপিক আপনাকে আপনার যে সমস্যাগুলো নিয়ে আপনি এতদিন সমস্যা খুঁজে পেয়েছেন, সেই সমস্যাগুলো নিয়ে এখন আপনি হাজির হন টিউটোরিয়াল বা সাইদুল ভাইয়ের পেজে। আপনাকে তখন কি করা হবে, পেইড ব্যাচে ভর্তি হয়ে আপনাকে এই জায়গায় টপিক ভিত্তিক ভাবে, চ্যাপ্টার ভিত্তিক ভাবে প্রতিটা সাবজেক্ট হাতে কলমে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে পেইড ব্যাচে ক্লাস নিয়ে আপনাকে কি করা হবে, আপনার সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনারা কিভাবে ভর্তি হতে পারেন, কি বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আগে আমাদের চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতিটা কেমন হতে পারে, আমি চূড়ান্ত পর্যায়ে প্রথমেই বলছি যে আপনি তখন একটা গাইডলাইন, একজন টিচার বা একজন গাইডলাইনারের সান্নিধ্যে চলে যান, যে স্যার আমি মোটামুটি চাকরির পড়াশোনা হালকা পাতলা করা হয়েছে, এখন কি করব, কিভাবে প্রস্তুতি নিলে বা এই পর্যায়টা কিভাবে করলে আমার জন্য ভালো হবে।
তাহলে এটা গেল। আপনারা আমাদের এই পেজটা লাইক ফলো করতে পারেন, সাথে পেইড ব্যাচে আপনার মাত্র এই 1450 টাকায় ভর্তি হতে পারবেন। কিভাবে কি ভর্তি হতে পারবেন এগুলো আমি বিস্তারিত বলবো, আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাদেরকে এটা বলবো। তাহলে এইখানে আমরা কি কি করব, চূড়ান্ত পর্যায়ের পড়াশোনা। চূড়ান্ত পর্যায়ের পড়াশোনার জন্য সবার প্রথমে দরকার হচ্ছে নোট করা। নোট করা। নোট করবেন কিভাবে, নোট করবেন কিভাবে এটা নিয়ে আমরা এখন কথা বলবো। নোট করবেন মানে কি আপনার ইচ্ছা যা মনে যায় সেটাই নোট করবেন? না, সেটাই নোট করবেন না। কিভাবে নোট করবেন আমি আপনাদেরকে বলতেছি। যে দেখেন, আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আমাদের কাছে কি হয়, কনফিউজিং হয়ে যায়। মানে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা মনে রাখতে পারি না, একটার সাথে আর একটা কি হয়ে যায়, ঘুলায় যায়, একটার সাথে আর একটা চলে আসে। ধরে নেন যে আপনাকে যদি বলা হয় যে, এমন বলা হলো যে চন্দ্রাবতী কি, আর একটা মনে করেন যে আসলো যে চন্দ্রাবতী কে। ধরে নেন এই যে দুইটা প্রশ্ন। আবার মনে করেন যে এরকম লেখা থাকলো কার আমলে, কার, আপনারা একটু উত্তর করেন তো, কার, এই প্রশ্নগুলোর উত্তর করেন। কার আমলে ইবনে বতুতা, আপনারা সবাই ইবনে বতুতার নাম শুনেছেন। কার আমলে ইবনে বতুতা বাংলায় আসেন, কার আমলে ইবনে বতুতা বাংলায় আসেন। আর একটা দেওয়া হলো কার আমলে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। এই যে দেখেন যে প্রশ্নগুলো আমি বলতেছি, এইগুলোর উত্তর আপনারা একটু করেন তো। আপনারা সবাই চন্দ্রাবতী কি আর চন্দ্রাবতী কে, কার আমলে ইবনে বতুতা বাংলায় আসেন, কার আমলে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন, কাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। ধরে নেন যে এখানে প্রশ্ন থাকলো কাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়, কেরি সাহেবের মুন্সি বলা হয়, এটা একটা প্রশ্ন। আর ঠিক একইভাবে এখানে চলে আসে যে কেরি সাহেবের মুন্সি গ্রন্থটির লেখককে। দেখেন তো এই যে একটা প্রশ্ন, 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 এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর কি একই? আপনারা একটু কমেন্ট করে জানান তো, এই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর কি একই প্রশ্নের উত্তর? প্রশ্ন কি একই রকম? না। নোট করবেন কি সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি। আপনি কি নোট করবেন, এই যে এখন নোট করবেন কোনটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। পারি কিন্তু এই যে মাথায় থাকে না, এই যে রবিউল ইসলাম ভাই বলছে পারি কিন্তু মাথায় থাকে না, এই জন্য আপনার নোট করতে হবে। আপনি ওই ডিফারেন্টটা তৈরি করেন না, আপনার যখন যেটা মন চায় সেটা আপনি পড়ে ফেলেন, কিন্তু পরে যায় যখন আসে যে কেরি সাহেবের মুন্সি, আপনি কেরি সাহেবের মুন্সিটাই মনে রাখছেন যে কেরি সাহেবের মুন্সি রামরাম বসু, এটাই মনে রাখছেন। এখন পরীক্ষাতে তো এটা আসে নাই ভাই, কেরি সাহেবের মুন্সি না এসে আসছে কেরি সাহেবের মুন্সি গ্রন্থটির লেখককে, আপনি তো রামরাম বসু জায়গায় দিচ্ছেন, এই জন্য তো সমস্যা, মনে থাকে না। আপনি ডিফারেন্সিয়েট করেন, কোশ্চেন যে একটা কোশ্চেন যে আর একটা কোশ্চেন থেকে আলাদা, সেটা আপনি একটু খুঁজে বের করেন। দেখেন চন্দ্রাবতী কি বলা হয়েছে, কি, তাহলে চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। চন্দ্রাবতী একটা কি বলেন তো, কাব্যগ্রন্থ। এই চন্দ্রাবতী হচ্ছে আমাদের কোরেশি মাগুন ঠাকুরের লেখা একটা কাব্যগ্রন্থ। যদি বলা হয় চন্দ্রাবতী কে, চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। দেখেন তো দুইটা প্রশ্নের উত্তর কি এক হয়েছে? দুইটা প্রশ্নের উত্তর এক হয়েছে। চন্দ্রাবতী কি, চন্দ্রাবতী একটা কাব্যগ্রন্থের নাম। চন্দ্রাবতী কে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। একটা হচ্ছে কাব্যগ্রন্থ
আর একটা হচ্ছে প্রথম মহিলা কবি। প্রথম মহিলা কবি। তাহলে দেখেন এই দুইটা প্রশ্ন একটু কনফিউজিং না? এইটা আপনার নোট করতে হবে। নোট করবেন কি বুঝতে পারতেছেন? আমি সুন্দরভাবে বলতেছি, কিন্তু আপনারা যারা আছেন, অনেকে যারা চলে যাচ্ছেন, তারা আসলে কি বলবেন সেটা তাদের বিষয়। আমরা একটু দেখি কার আমলে ইবনে বতুতা বাংলায় আসেন আর কার আমলে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে আসা মানে বাংলায় আসা না। ভারতবর্ষে এসেছিলেন উনি, কিন্তু তখন উনি বাংলায় আসছিলেন না, ওইখান থেকে ঘুরে চলে গিয়েছেন। ভারতবর্ষ মানে কি বাংলা? তার মানে হচ্ছে বাংলায় আসেন যখন আসে, ভারতবর্ষে যখন আসে, তখন উত্তর যখন ভিন্ন হয়। আপনারা অনেকে কনফিউজ হয়েছে, আরে আগের দিন যে পড়লাম এইটা আজকে যে পড়তেছে, দেখেন বাংলায় যখন আসে তখন উত্তর হবে ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে কার আমলে বাংলায় আসেন? ফখরুদ্দিন মুবারক শাহের আমলে বাংলায় আসেন। যদি আসে ভারতবর্ষে আসে কার আমলে, তখন হবে মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক। তাহলে দেখেন যখন বলতেছে যে বাংলায় আসেন কার আমলে, তখন ফখরুদ্দিন মুবারক শাহ। ভারতবর্ষে যখন আসে তখন মুহাম্মদ বিন তুগলক হবে। তাহলে একই ব্যক্তি কার আমলে? ইবনে বতুতা। এই একই ইবনে বতুতা বাংলায় আসলে একরকম উত্তর, ভারতবর্ষে আসলে অন্যরকম উত্তর। ভাই আপনার কি এটা জানতে হবে না? এখন আপনি প্রথমেই যদি নোট করা শুরু করেন, আপনি তো এগুলো কোনটা কনফিউশন এই তো খুঁজে পাবেন না। আমি কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে এসে নোটের কথা বলতেছি, আপনাকে প্রথমেই আমি নোট করে পড়তে বলি নাই ভাই। আমাদের দেশের যারা গাইডলাইন দেন তাদের ভিতর অনেকেই খুব ভুল একটা গাইডলাইন দেন যে সবাই নোট করে পড়বা, কিন্তু নোটটা কখন পড়বে, নোটটা কখন করবে, এটা আমরা কেউ বলি না। আপনি এই পর্যায়ে এসে বুঝবেন যে এই কোশ্চেনগুলো এক না, এই জায়গায় ঘাপলা আছে, এই জায়গায় ঝামেলা আছে, তখন এসে আপনি নোট করবেন। তখন নোট করবেন, কনফিউশনগুলো নোট করবেন। আপনি সব নোট করে কি লাভ? সব তো বইয়ে আছে। আপনি এই যে যে জায়গাগুলো ধরে ধরে, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আপনারা যদি কথাগুলো বোঝেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই এবং বোনরা, আপনারা একটু কমেন্ট করেন যে স্যার বুঝতে পারতেছি। আপনাদের সাথে তো আমার কানেকশন আসলে অনলাইনে, আপনাদের তো আর আমি দেখতে পারতেছি না, তাই না, সরাসরি। আপনারা একটু কমেন্ট করে জানান স্যার বুঝতে পারতেছি, চালিয়ে যান। তাহলে আমরা কিন্তু আমাদের আলোচনা চালাবো। সেমিনার বলতে আসলে যা বোঝায়, একটু মোটিভেশন দেওয়া, একটু মনে করেন যে নিজের অভিজ্ঞতা। আমি কিন্তু দেখেন আপনাদের কত সুন্দর করে ধরে ধরে একদম প্রত্যেকটা মানুষকে খাওয়াই দেওয়ার মতো বুঝাই দিচ্ছি যে দেখেন যে আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। যারা আমাদের গ্রাম অঞ্চলের সুদূর একদম রিমোট অঞ্চলের যারা দূরবর্তী ভাই বোনেরা আছেন, শহরে থাকতে পারেন না, তারা অনেকে দেখতেছেন, তারা কিন্তু এখন বুঝতেছেন যে স্যার আমরা কিভাবে পড়বো, আমরা ভালো কোনো গাইডলাইন পাই না, ভালো কোনো কোচিং পাই না। তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে, আমিনা আক্তার মায়া লিখছে জি স্যার বুঝতেছি, সবাই একটু কমেন্ট করেন স্যার বুঝতেছি। তাহলে আমি এগুলো নিয়ে আলোচনা করব, যে নোটের বিষয়টা এটা আমরা আরো একটু আলোচনা করি। তো আপনারা সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমরা বুঝতেছি স্যার। চূড়ান্ত পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথমে বলেছি যে কিসের কথা? নোট করার কথা। নোট করার কথা আপনাকে প্রথমে বলা হয়েছে। যেরকম আসে যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, বা পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে? যদি বলা হয় যে উজ্জ্বলতম গ্রহ কোনটি, যদি বলা হয় উজ্জ্বলতম গ্রহ কোনটি, তারপর যদি বলা হয় যে উষ্ণতম গ্রহ উষ্ণ, মনে করেন যে আসলো যে কি বলেন তো, উষ্ণতম গ্রহ কোনটি, এরকম মনে করেন যে আসে পরীক্ষাতে। আবার এভাবে না এসে পরীক্ষাতে আসলো এই ধরনের যে ক্ষুদ্রতম গ্রহ কোনটি, সূর্যের
নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? ধরে নেন যে আসলো দ্রুততম গ্রহ কোনটি, তারপরে হ্যাঁ এরকম আসলো। ধরে নেন এই যে যখন আসতেছে পৃথিবীর নিকটতম, উজ্জ্বলতম, উষ্ণতম, যমজ, ক্ষুদ্রতম, নিকটতম, দ্রুততম, এই কোশ্চেনগুলো যখন আসে তখন কি আপনাদের একটু কনফিউশন মনে হচ্ছে না? এই প্রশ্নগুলো আপনার কনফিউশন মনে হচ্ছে কিনা সবাই একটু বলেন, সবাই একটু আমাকে জানান যে এই প্রশ্নগুলো কনফিউশন মনে হচ্ছে না? দেখেন, যখন বলা হচ্ছে পৃথিবীর নিকটতম তখন যেটা উত্তর, আবার যখন আপনাকে বলা হচ্ছে সূর্যের নিকটতম তখন কিন্তু উত্তর একই না, একই না। প্রিয় ভাই বোন সবাই একটু মনে রাখবেন যে যখন পৃথিবীর নিকটতম বলা হচ্ছে আর যখন সূর্যের নিকটতম হচ্ছে উত্তর কিন্তু এক না। কিন্তু আপনি নিকটতমটাই আপনার মাথায় আছে, পরীক্ষার হলে নিকটতম যখন আসবে আপনি কি সূর্যের নিকটতম নাকি পৃথিবীর নিকটতম আপনার দেখারও সময় নাই, আপনি দেখেনও নাই, আপনি ডিফারেন্সিয়েটটাও করেন নাই, আপনি নোট করে পড়েনও নাই, কি হবে? কনফিডেন্টের সাথে ভুল উত্তরটা দাগায় দিয়ে চলে আসবেন, খুবই আত্মবিশ্বাসের সাথে যে বাসা থেকে তো পড়ে আসছি। বাসায় এসে যখন ফেসবুকে উত্তর মিলাবেন দেখবেন যে না এটা তো পৃথিবীর না, এখানে তো সূর্যের লেখা রয়েছে, তখনই আপনার মন খারাপ হয়ে যাবে। 1 মার্ক তো গেল, সাথে 0.25 অথবা 0.5 মার্কস নিয়ে আপনার কাছ থেকে আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন দেখেন, যদি বলা হয় পৃথিবীর নিকটতম গ্রহ কি, আপনারা একটু বলেন তো পৃথিবীর নিকটতম গ্রহ কি? পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। ও পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে? শুক্র। পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে? শুক্র। উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র। উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র। উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। এই সবগুলো কিন্তু শুক্র। আপনি যদি এই সব কয়টা প্রশ্ন এক জায়গায় নিয়ে আসতে পারেন ভাই, তাহলে কি আপনার আর কনফিউশন থাকতেছে? কনফিউশন থাকতেছে না। এখন আপনাকে যদি বলা হয় যে তাহলে আপনি কি করেন, যে এই প্রশ্নগুলো, ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। দ্রুততম গ্রহ কোনটি? বুধ। দ্রুততম গ্রহ কোনটি? বুধ। দেখেন, এখন কিন্তু আপনার কাছে ক্ষুদ্রতম, দ্রুততম, উজ্জ্বলতম, নিকটতম, পৃথিবীর নিকটতম না সূর্যের নিকটতম, আপনি যখন এভাবে ভাগ করে পড়বেন সাথে সাথে আপনি একটু কি করে নেবেন, একটা টেকনিক বের করে নেবেন আপনার মতো করে, অথবা আপনি নেটে সার্চ দিয়ে যে এগুলোর কি টেকনিক আছে, টেকনিক, কিন্তু নোট করবেন কি সেটা কি আপনি বুঝতে পারতেছেন? দেখেন তো, এখন কি আর উজ্জ্বলতম, ক্ষুদ্রতম এক জায়গায় যখন এইগুলো চলে আসবে, আপনি তখন পৃথিবীর সম্পর্কিত বা এই যে শুক্র সম্পর্কিত যত নলেজ আছে সেটা এক জায়গায় লিখে ফেলবেন, আবার বুধ সংক্রান্ত যত ইনফরমেশন আছে পরীক্ষাতে আসে সেগুলো, এখন পরীক্ষাতে যেগুলো আসে এগুলো কি আপনি না পড়লে জানতে পারবেন? তার মানেই কিন্তু এই জন্য আমি আপনাকে 9.5 মাস আগে পড়াইছি, 9.5 মাস আগে পড়াইছি, 9.5 মাস আপনাকে কোশ্চেন অ্যানালাইজ করতে বলছি, পরে এসে আমি আপনাকে বলতেছি এবার নোট করেন। মানে আমার কথাগুলো কি ভালো লাগতেছে? আপনারা একটু সবাই একটু বলেন তো যে স্যার আপনার কথাগুলো ঠিক আছে, পারফেক্ট, আপনি যা বলতেছেন আমরা বুঝতেছি, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করেন যে ঠিক আছে কিনা আমার কথাগুলো, সবাই আমাকে একটু জানান। ভাই বোন আপনারা 140 জন মানুষ দেখতেছেন, আমি কিন্তু আসলে সেই পরিমাণ কমেন্ট পাচ্ছি না। যদি কমেন্ট না পাই তাহলে ক্লাস এখানে শেষ করে দেব, কারণ আপনাদের হয়তো আগ্রহ নাই সেটাই মনে করব, তো সেটা মনে করে আমার শেষ করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার আপনার কথা বুঝতেছি। আরে আপনার জন্য খাটতেছি, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি? দেখেন তো, আমার নিজে এই যে অফিসে বই খাতা নিয়ে আসছি, এখানে ধরে নেন যে বসে পড়বো, পড়া বাদ দিয়ে আপনাদের সাথে গল্প করতেছি, এটা আমার 10 তারিখে পরীক্ষা। আপনারা এইটুকুন কমেন্ট করবেন না বা জানাবেন না যে স্যার বুঝতেছি বা শুনতে পারতেছি বা চালিয়ে যান, তাহলে আলটিমেটলি এত আলোচনা করে আমার কোনো লাভ নাই। আপনারা সবাই একটু আমাকে জানান যে কেমন লাগতেছে, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা। সিনথিয়া ইসলাম সুরভি লিখছে জি স্যার ঠিক আছে। আমিনা আক্তার মায়া লিখছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আপনারা সবাই একটু কমেন্ট করেন ভাই, আপনারা 40 ভাই এবং আপুরা 40 জন 140 জন মানুষ দেখতেছেন, 150 জন মানুষ, আপনারা একটু কমেন্ট করবেন না? শাহিদা আক্তার লিখছে জি স্যার ঠিক আছে। তানিয়া আক্তার লিখছে ডান। মল্লিকা শিল্পী লিখছে কথা বুঝতেছি। শাহিদা আক্তার লিখছে ক্লিয়ার স্যার। মাওলানা নুরুল ইসলাম ভাই লিখছে স্যার বুঝতেছি। মোহাম্মদ সোহাগ স্যার ঠিক আছে। শহীদ আক্তার লিখছে আরো পড়ান।
আজকে কিন্তু আসলে পড়াচ্ছি না, আজকে কিন্তু আমি নোট করবেন কোন জিনিস, কিভাবে পড়াশোনা করবেন প্রাইমারির জন্য, বিশেষ করে প্রধান শিক্ষকের নিয়োগ চলতেছে, এই নিয়োগে আপনি কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন এবং চাকরিটা পেয়ে যেতে পারেন। এটা না পেলেও পরবর্তীতে আপনি যে কোনো চাকরির জন্য প্রস্তুতিটা কেমন নেবেন সেই গাইডলাইনগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করতেছি। তো স্যার, কমেন্ট করার আগে মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছি। রবিউল ইসলাম, অনেক ধন্যবাদ ভাই। সূচনা দাস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট। শাহিদা, জি স্যার, ভালো লাগতেছে, চালিয়ে যান। শাহিদা আক্তার, স্যার আপনি অনেক ভালো পড়ান। হ্যাঁ, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। শ্রাবণ মেঘের দিন, হ্যাঁ বুঝছি, আপনি কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ, অনেকেই কন্টিনিউ করতে বলতেছেন। তাহলে আমরা এখন মনে হয় অনেকে বুঝে গেছি যে নোট কোন জিনিসগুলো করব আর কোন জিনিসগুলো নোট করব না। তার মানে চূড়ান্ত পর্যায়ে যারা আমরা আছি অলরেডি, আমি কিন্তু প্রাথমিক পর্যায়ে, প্রথমে কি ফার্স্ট স্টেজ আপনি কিভাবে পড়াশোনা শুরু করবেন, সেকেন্ড স্টেজ আপনি কিভাবে করবেন, এবার থার্ড স্টেজ বা ফাইনাল যে স্টেজটা আছে, এই থার্ড স্টেজ নিয়ে কিন্তু মানে চূড়ান্ত পর্যায়ে, এটা হচ্ছে ফাইনাল, বা আপনি এটাকে বলতে পারেন যে থার্ড বা টারশিয়ারি স্টেজ। সেই স্টেজটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এই স্টেজের 1 নাম্বার কথা হলো আপনি অবশ্যই নোট করে পড়বেন। অবশ্যই কি করে পড়বেন? নোট করে পড়বেন। এইবার দ্বিতীয় কথা, এই পর্যায়ের দ্বিতীয় কথা হচ্ছে আপনি অবশ্যই আপনাকে এখন থেকে এক্সামে অ্যাটেন্ড করতে হবে। এক্সাম সেটা এমন না যে আমরা অনেকে হয় কি যে বাসায় ওই বসে বসে পরীক্ষা দিই, বা দেখা যাচ্ছে যে বাসায় অনেক পড়াশোনা করছি, সিলেবাস অনেকবার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ওই যে পরীক্ষার দিন যাই লেখালেখি শুরু করি, হাত চলে না, বাসায় এসে বলি যে লিখে শেষ করতে পারি নাই। কারণ আপনি ওই যে গত 6 মাস আগে একটা পরীক্ষা দিছিলেন, আর তারপরের পরীক্ষা হয় যে আবার 6 মাস পরে পরীক্ষার হলে যে এই লেখালেখি করছেন, এর ভিতরে আর বাসায় কিছু লেখেন নাই। আমাদের অনেকের হয়, আমরা কিন্তু পরীক্ষা দিই ওরকম যে পরীক্ষার হলে যাই পরীক্ষা দিই, তখন যে ছোটখাটো ক দাগাতে যে খ দাগায় দিয়ে আসি, বৃত্ত ঘ ভরাট করতে যে খ ভরাট করে ফেলি, না হলে 6 নাম্বার বাদ দিয়ে 7-এ যাবো, 7-এর গ না দাগায় 6-এই গ দাগায় দিয়ে আসি, বাসায় এসে বলি যে আহারে ভুল করে ফেলছি, যদি প্র্যাকটিস করতাম। দেখেন, জানা জিনিস এইগুলো কিন্তু আপনি ভুল না, আপনার জানা জিনিস, আপনি জানেন যে 7-এর গ হবে, কিন্তু 8 নাম্বার প্রশ্নটা আপনি জানেন না, বা 6 নাম্বার প্রশ্নটা আপনি জানেন না, এই জন্য আপনি 7 নাম্বার দাগাবেন, আপনি ভুল করে 6 নাম্বারেরই গ দাগাই দিচ্ছেন, বা 7 নাম্বার মিস্টেক করে 8 নাম্বারে। এটা কেন হয় বলেন তো? পরীক্ষা না দেওয়ার কারণে। এবং আপনি তো যখন পড়তেছেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি যখন পড়াশোনা করেন তখন কিন্তু আপনার সামনে বই খাতা থাকে, আর বই খাতা থাকার কারণে আপনি যখন উত্তরটা পাশে থাকে, আপনি যাই পড়েন মনে হয় যে এটার উত্তর তো এটা, এটার উত্তর তো এটা, পারতেছি। কিন্তু যখনই উত্তর থাকে না, তখনই কিন্তু আপনার কনফিউশন শুরু হয়ে যায়, এইটা হবে নাকি এইটা হবে, এইটা হবে নাকি এইটা হবে। এই জন্য প্রথমে আপনি এক্সাম দিবেন। এবার এক্সাম দিলেই কি আপনার শেষ? না। এক্সাম এবার কিভাবে দিবেন এটা নিয়ে আপনাদেরকে একটু কথা বলবো। দেখেন, এক্সাম দিবেন, মনে করেন যে 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার কোনো একটা প্রশ্ন আছে, মনে করেন যে এরকম থাকলো যে কি বলবো, যে সনেট 50 সনেট 50 কার লেখা? আপনারা কি জানেন সনেট 50 কার লেখা? আপনারা একটু কমেন্ট করে জানান তো। ক, খ, গ, ঘ, এরকম 4টা অপশন থাকে, তাই না? আবার মনে করেন 2 নাম্বার আর একটা প্রশ্ন, এই প্রশ্নটাই ধরে নেন যে ক, খ, গ, ঘ, 4টা। 3 নম্বরে আর একটা প্রশ্ন, ক, খ, গ, ঘ, এরকম মনে করেন যে দেওয়া থাকে, তাই না, অপশন। এখন আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার ভিতর কিছু কোশ্চেন আছে যে আপনি একদম জানেন 100%, ওইটা আপনি জানেন, আপনি তখন এটা একটু কমেন্ট করে আপনারা জানাতে পারেন কারো যদি জানা থাকে। এটা 2 জনরে দিলাম, যে প্রমথ চৌধুরী, একটা দিলাম প্রমথ চৌধুরী, আর একটা দিলাম মাইকেল জ্যাকসন নাকি মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন নাকি প্রমথ চৌধুরী, এই 2টা অপশন দিলাম, আপনারা এর ভিতরে বলেন। তো দেখেন, কিছু প্রশ্ন থাকে কিন্তু আমরা কি সবাই জানি,
যে এই প্রশ্ন আমার 100% শিওর আমি জানি, সেটা আপনি মনে করেন উত্তর করবেন, সেটা আপনার কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই, আপনি পরে মিলাবেন হয়েছে কি না হয়েছে, কারণ আপনি তো জানেন। এরপরে কিছু কোশ্চেন আছে যে আপনি জানেন কিন্তু একটু কনফিউশন হচ্ছে যে খ হবে না গ হবে, বুঝতে পারতেছেন না, ওইটা আপনি রিস্ক নিয়ে দাগালেন। আপনি একটু এটাকে কি করেন, এটাকে আপনি কোনো একটা কালার পেন দিয়ে বা আপনি যখন দাগাচ্ছেন তখন এটাকে একটু মার্ক করে রাখেন যে এই প্রশ্নটা আপনার কনফিউশন, বা সি লিখে রাখেন পাশে। সিতে কি হয়, কনফিউশন। তাহলে কনফিউশন যদি আপনার থাকে, আপনি কন লিখে আপনি এইভাবে কনফিউশন লিখে বা সি লিখে বা পি লিখে প্রবলেম লিখে আপনি উত্তর দাগান। আর কিছু প্রশ্ন আছে আপনি দাগাচ্ছেনই না, কিছু প্রশ্ন হচ্ছে আপনি কি দাগাবেনই না, কারণ আপনি এটা মনে করেন যে জানেনই না, সেটা এরকম গোল দিয়ে রাখবেন, সেটা দাগাচ্ছেন না। এবার দাগানোর পরে আপনি যখন খাতা মিলাবেন, মিলানোর পরে দেখবেন যে আপনার যেগুলো হয়েছে, তারপরে কিছু হয়নি, যেগুলো হয়েছে সেগুলো তো আপনি টিক দিবেন, যেগুলো হবে না সেগুলো আপনি কি দিবেন, ক্রস দিবেন। এইভাবেই তো আপনি খাতা মিলাবেন, তাই না? মিলানোর পরে এইবার দেখবেন আপনার যে কনফিউশন প্রশ্নগুলো, আপনি যেটা জানেন এটা তো 100% জানেন, এটা নিয়ে তো আরো অসুবিধা নাই। যেটা আপনি জানেন সেটা নিয়ে কি নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনি জানেন না আর যেটা কনফিউশন, এই দুটা নিয়ে আপনি কাজ করবেন। এই দুটা নিয়ে আপনার কাজ হচ্ছে কেমন, যে ধরে নেন আপনি এই প্রশ্নটা মোটেই জানতেন না, এটা জানলেন, এটা আপনি গুরুত্বপূর্ণ। আর যেটা কনফিউশন হয়েছে ভাই, এই প্রশ্নটা আপনি নোট করবেন, এই প্রশ্নটা নোট করবেন, এইখানেই নোট করে ফেলবেন। কিভাবে নোট করবেন দেখতে চান? আমার নোটটা কি দেখবেন আপনারা সবাই? সবাই কি আমার নোটটা দেখবেন? সবাই একটু বলেন তো। অনেকে মাইকেল মধুসূদন দত্ত এটার উত্তর লিখছে, আপনারা অ্যাবসলিউটলি রং উত্তর দিয়েছেন। সনেট কথাটা থাকলেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত না, সনেট 50 প্রমথ চৌধুরীর লেখা। আপনারা সবাই 100% ভুল উত্তর দিয়েছেন, এই জন্য সবাইকে স্বাগতম। সনেট, আমাদের বাংলা সনেটের জনক আছে মাইকেল মধুসূদন, বা বাংলা সনেটের প্রবর্তক, বাংলা সনেট প্রথম অমিত্রাক্ষর ছন্দ বা সনেট লিখেছেন কে, সবই হবে মধুসূদন। কিন্তু সনেট 50 আপনারা সবাই নেটে সার্চ দিলেও পাবেন, এটা আবার প্রমথ চৌধুরীর যে গ্রন্থগুলো আছে সেখানেও পাবেন। প্রমথ চৌধুরী আছে সনেট 50 নামে গ্রন্থটি লিখেছেন বা প্রবন্ধটি লিখেছেন। এখন আপনারা কি সবাই আমার নোটটা দেখতে চান? 130 জন 35 জন আছেন, সবাই কি নোটটা দেখতে চান? কিভাবে আমি নোট করি দেখবেন? যদি দেখতে চান সবাই কমেন্ট করেন, আমি কিভাবে পড়ছি আপনাদেরকে। আমি এই যে এক্সাম দেওয়ার বিষয়টা, এই এক্সাম কিন্তু আপনার চলবে চাকরি হওয়ার আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত? চূড়ান্ত পর্যায়ে চাকরি হওয়ার আগ পর্যন্ত চলবে। যারা দেখতে চান একটু কমেন্ট করেন, যারা আমার নোটটা দেখতে চান তারা কমেন্ট করেন, আমি আপনাদেরকে নোটটা দেখাই যে আসলে আমি কিভাবে নোট করে পড়ি। বিশেষ করে এই যে আমার এমনি নোটটা আমি দেখাচ্ছি না, আমি হচ্ছে আমার পরীক্ষায় যে দিয়েছি, পরীক্ষায় যে আপনাদের যেভাবে এক্সাম দেওয়া, এই এক্সামের নোটটা দেখাবো, ঠিক আছে? এক্সামের নোটটা দেখাবো সুন্দর করে। আপনারা কি সবাই দেখতে চান নোটটা? তাহলে সবাই একটু কমেন্ট করেন। দেখেন আমি আপনাদের জন্য সুন্দর করে এই নোটগুলো দেখাই দিই যে আমি কিভাবে কনফিউশন দূর করি, ঠিক আছে? কনফিউশন কিভাবে দূর করি আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো। আজকের ক্লাসটা যে কত সুন্দর ক্লাস, বা ক্লাস বলতে গাইডলাইন হচ্ছে, যারা আপনারা এর আগে কি বলবো এই টাইমে যারা জয়েন করছেন বা এতক্ষণ দেখছেন, তারা কতটা উপকৃত হলেন, কতটা এটা আপনারাই বুঝতেছেন, ঠিক আছে? যারা আজকে নাই বা শুনতে পারে নাই, আমি বলবো যে আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ শুভাকাঙ্ক্ষী মানুষ থেকে থাকে, তাদেরকে আপনারা শেয়ার করে দিবেন। অবশ্যই তাদেরকে জানাবেন যে এই ক্লাসটা সুন্দরভাবে দেখো, তাহলে তুমি কিভাবে প্রস্তুতি নিতে পারো, পূর্ণাঙ্গ গাইডলাইন এখানে দেওয়া আছে। তো জি ভাইয়া দেখবো, অনেকেই দেখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি দেখাই। আমি আমার বইটা ধরে নেন যে সামনে আপনাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? ধরে নেন এইখানে দেখেন একটা, আপনারা কি দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমি একটু লাইভে দেখি যে দেখা যাচ্ছে কিনা। এই যে এইখানে দেখেন, আপনারা একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা। দেখা যদি যায়, এখানে দেখেন এটা হচ্ছে কত নাম্বার পরীক্ষা দিয়েছিলাম আমি। পরীক্ষাটা এই যে যাই হোক, আমি এটা হলো এই পরীক্ষাটা 24/6/2025, মানে বেশ কয়েকদিন আগের পরীক্ষা। তো দেখেন এইটা যদি দেখা যায়, এটা দেখেন এখানে 158 নম্বর প্রশ্ন। এখানে লেখা আছে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? দেখেন এই শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন, এটা 3 থেকে 7 দিন, 1 থেকে 15 দিন, 9 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন।
5 থেকে 10 দিন এরকম আর কি উত্তর করা আছে। আমি কিন্তু ভুল করছি, এই যে দেখেন এখানে ক্রস দেওয়া আছে, এটা ক্রস দেওয়া মানে ভুল করছি। তো ভুল করার পরে যখন আমি পড়ছি তখন দেখেন আমি কিন্তু এই যে সঠিক উত্তরটা আমি মার্ক করছি, দেখছেন সঠিক উত্তরটা মার্ক করছি না, দেখা যাচ্ছে এই যে 1 থেকে 15 দিন, এটা হচ্ছে সঠিক উত্তর মার্ক করে। এই শ্বেত রক্তকণিকারই প্রশ্ন কিন্তু শুধু আসে না, প্রশ্ন কিন্তু লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন, অনুচক্রিকার গড় আয়ু কতদিন, এই 3টা প্রশ্নই আসে। তখন এই 3টাকে কিন্তু আমি বের করে বিভিন্ন জায়গা থেকে বা নেট থেকে সার্চ দিয়ে বা যে বইটা আছে বিজ্ঞান বইটা খুলে এই কণিকা বা রক্ত কণিকার চ্যাপ্টারে যে আপনি দেখেন এই যে এই প্রশ্নের পাশেই এই 3টা লিখে রেখেছি। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকা 115 দিন, অনুচক্রিকা 5 থেকে 10 দিন। দেখতে পাচ্ছেন এই যে আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেল না? এরপরে কি আমার আর ওই 5 থেকে 15 হবে? কোনটা? এই দেখেন আমি কিন্তু 5 থেকে 15 দাগাইছিলাম, এটা কেটে দিছি, কিন্তু 5 থেকে 15 আছে অনুচক্রিকা। তাহলে আমার এইটার জন্যই তো কনফিউশন হয়েছিল যে রক্তকণিকার ভিতরে একটা আছে 5 থেকে 10 দিন। দেখেন আমি কিন্তু সুন্দর করে নোট করে ফেলছি, দেখছেন এই যে মনে করেন এইখানে লেখা আছে গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি? গুগলের প্যারেন্ট কোম্পানি, এটা আইসিটি, এটা কম্পিউটার সায়েন্স থেকে, গুগলের প্যারেন্ট কোম্পানি হল অ্যালফাবেট ইনকর্পোরেশন। এখন আমি এখানে গুগল সম্পর্কিত ইনফরমেশন গুলো দেখেন লিখে ফেলছি। গুগল এর প্রতিষ্ঠাতা আছে লরি পেজ এবং সাইগেন ব্রিন। আবার 1998 সালে এই গুগল প্রতিষ্ঠিত হয়। এই গুগলের সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএস এর ক্যালিফোর্নিয়া। এই গুগল আবার কি করছে বলেন তো, অ্যান্ড্রয়েড যে ফোনগুলা বা অ্যান্ড্রয়েড সিস্টেমটা, এই অ্যান্ড্রয়েড সিস্টেম চালু করছে আছে গুগল। এই গুগল অ্যান্ড্রয়েড সিস্টেম চালু করছে কত সালে? 2008 সালে। সেই প্রথম অ্যান্ড্রয়েড সিস্টেম যে মোবাইলটা ছিল তার নাম কি? ফার্স্ট অ্যান্ড্রয়েডের নাম এইচটিসি। দেখছেন এই যে আমি লিখে রাখছি এইচটিসি। দেখেন এতগুলো ইনফরমেশন কিন্তু আমি পাশে লিখে ফেলছি। এটা আপনি খুঁজে বের করে আপনার এইখানেই আপনি লিখে ফেলেন, এইখানেই আপনি সুন্দর করে লিখে ফেলেন। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কি করছি, এই যে নোট করে করে দেখেন এইখানে আমি যখন পড়ছি যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার বা প্রথম স্পিকার কে ছিলেন, এই যে দেখেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, এম.এইচ কামরুজ্জামান। দেখেন শাহ আব্দুল হামিদ হচ্ছে বাংলাদেশের প্রথম গণ অধিকার, এই যে গণ অধিকারের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। আমি কিন্তু ওইটাই দাগাইছিলাম, মানে ভুল করছি, দেখছেন আমি কিন্তু এটা ভুল করছি, ঠিক আছে? হবে হচ্ছে মোহাম্মদুল্লাহ, কারণ যে উনি হচ্ছে জাতীয় সংসদ আর একটা হচ্ছে গণপরিষদ। এরপরে এই যে গণপরিষদের আবার মোহাম্মদুল্লাহ ছিল কিন্তু ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার যিনি ছিলেন উনি জাতীয় সংসদে এসে কিন্তু প্রথম স্পিকার হয়ে গেছেন। তাহলে জাতীয় সংসদ যদি হয় প্রথম স্পিকার হবে মোহাম্মদুল্লাহ, গণপরিষদ যদি হয় তাহলে গণপরিষদের প্রথম স্পিকার হবে ডক্টর মানে শাহ মোহাম্মদ আব্দুল হামিদ। আর যদি বলে গণপরিষদের ডেপুটি স্পিকার কে, সে হচ্ছে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে শাহ মোহাম্মদুল্লাহ। আবার এই যে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, উনি আছে গণপরিষদের প্রথম সভাপতি, উনি আছে কি প্রথম সভাপতি। দেখেন এই প্রশ্নটার যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোকে আমি কি করছি বলেন তো, আপনারা ক্লিয়ারলি দেখতে পাইলেন কিনা জানি না, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কি পরিমাণ নোট করা। দেখছেন এই যে আসে যে নদী ছাড়া পদ্মা কিসের নাম? নদী ছাড়া পদ্মা আছে তরমুজ। নদী ছাড়া যমুনা কিসের নাম? নদী ছাড়া যমুনা আছে মরিচের নাম। মহানন্দা, নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা আছে আমের নাম। দেখেন আমি এই বিষয়গুলো সব এক জায়গায় নিয়ে আসি। নদী ছাড়া এটা কি, নদী ছাড়া ওইটা কি। আপনি যখন একটা আসতেছে ওই একটার পাশাপাশি আপনি অন্যগুলো অপশনকে, আপনার কনফিউশন হচ্ছে কেন ভাই? কনফিউশন হচ্ছে ওই প্রশ্নের ক এবং খ, আপনার কনফিউশন হচ্ছে মানে কি, ক এবং খ দুই জায়গায় উত্তর আছে, খও কোনো প্রশ্নের উত্তর আছে কিন্তু ওই প্রশ্নটা আপনার মনে নাই। তখন আপনি ক্লিয়ার করে ফেলেন যে খ কোনটার কোন প্রশ্নের উত্তর, ওইটা পাশে লিখে ফেলেন। এইভাবে করে আপনি যদি এই যে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষাগুলোকে নোট করতে পারেন, এই জিনিসগুলো পড়তে পারেন, তাহলে আপনার আলহামদুলিল্লাহ যত কনফিউশন আছে সব কনফিউশন কি হয়ে যাবে? ক্লিয়ার। সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সব কনফিউশন যখন ক্লিয়ার হবে, আমি সব সময় বলছি পরীক্ষায় আমরা জানা জিনিস মানে না জানা জিনিস পারি না, না জানা জিনিস পারি না, না জানা জিনিস পারি না,
এইটার জন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না জানা জিনিস আপনি পারেন না, এটার জন্য কোনো সমস্যা নাই, বা এটার জন্য আপনি চাকরি পান না এমন না। মূলত হয় জানা জিনিস ভুল, জানা জিনিস ভুল বা কনফিউশন। আপনি যে জানেন, এই জানা জিনিস যখন কনফিউশন হয়ে যান, ভুল করে আসেন, তখনই আপনার পরীক্ষাতে চাকরিটা হয় না। কারণ আপনি জানেন না, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, ওটা তো আপনি জানেনই না, কোনো অসুবিধা নাই। কিন্তু জানেন কিন্তু ওইটা ভুল করে আসছেন, জানেন তবে ওইটা ভুল করে আসছেন, অথবা জানেন কিন্তু সেটা পরীক্ষার হলে কনফিউশন হয়ে গেছে, আপনি এই যে মার খেয়ে গেলেন, এটাই কিন্তু শেষ। জানা জিনিস ভুল করে আসলে আপনারা কে চাকরি দেবে ভাই বলেন? আর জানা জিনিস কেন ভুল করছেন? আপনি শুধু গাধার মতো, আমি আপনাদেরকে বলতেছি না, আমরা যারা পড়তেছি দেখা যাচ্ছে গাধার মতো শুধু খাটতেছি, পড়েই যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কখনো অ্যানালাইজ করি না, নোট করি যা মন চায় তাই নোট করি, শুধু এক্সাম দিয়ে প্রশ্নটা এনে রেখে দিই, কিন্তু এক্সামের ভিতর আজকে কয়টা প্রশ্ন ছিল আমি জানি না, কয়টা প্রশ্ন ছিল আমি কনফিউশন, কয়টা প্রশ্ন আমি আজকে নতুন পেলাম, কয়টা প্রশ্ন আমার জানা ছিল। আরে ভাই, যেগুলো আপনি জানেন ওগুলো আর পড়ার দরকার নেই, ওইগুলো আপনি পড়বেন কেন? তো আপনি জানেনই। আপনি আছে কনফিউশন গুলো পড়বেন, আপনি আছে যেটা নতুন প্রশ্ন আসছে সেটা পড়বেন। পরীক্ষার প্রশ্নগুলো এইভাবে যদি পড়তে পারেন, এভাবে সুন্দর একটা নোট যদি করতে পারেন, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি কিন্তু আপনার শেষ। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিও আপনার শেষ। আপনাদের সাথে তো মনে হয় আমি অনেকক্ষণ যাবত আছি, তাই না ভাই বোন, প্রিয় ভাই বোন? এই যে আমার এই কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন, বা এই জিনিসগুলো কেমন লাগলো আপনারা একটু আমাকে জানান তো। আমি সবার কমেন্ট পড়বো, এবার সবার নাম ধরে। আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন আজকের সেমিনার থেকে, বা আজকে আমার এই এতগুলো কথাবার্তা বলা থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রথম প্রস্তুতি কিভাবে শুরু করবেন, একদম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে এসে চূড়ান্ত পর্যায়ে আপনি কি করবেন, ফাইনাল যেটাকে বলা হয়, এই পর্যন্ত আমি আলোচনা করছি না। এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। মন থেকে দোয়া করি স্যার আপনার জন্য, এইভাবে কেউ বুঝায়নি। আমিনা আক্তার মায়া লিখছে। আপনারা বলেন তো ভাই, আমি যেভাবে আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, আলটিমেটলি কোনো জায়গায়, কোনো অনলাইন হোক আর অফলাইন হোক, আপনি এইভাবে হাতে ধরে আপনাকে কেউ শেখাবে যে আপনি নিজে ঘরে বসে কিভাবে প্রস্তুতি নেবেন? পাবেন না। আপনারা সবাই একটু আমাকে ইন্সপায়ার করা হলেও, বা আমার এত সময় পরিশ্রমের মূল্য, আসলে মূল্য দিতে বলতেছি না, পরিশ্রমকে রেসপেক্ট করার জন্য হলেও আপনারা একটু সবাই কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি, বা আপনার কথা ক্লিয়ার, বা আমাদের উপকার হয়েছে, বা আমরা ভালো লাগছে আমাদের, আর কি আমাদের কাজে আসবে। খাদিজা আক্তার লিখছে আলহামদুলিল্লাহ। খাদিজা জি বুঝতে পারছি। সিনথিয়া ইসলাম সুরভি লাগছে আলহামদুলিল্লাহ। মল্লিকা শিল্পী লাগছে গুড স্যার। শামসুন নাহার আপু লিখছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। মা মন থেকে দোয়া করি আপনার জন্য, এভাবে কেউ বুঝায়নি, অনেক ধন্যবাদ আপু। নাজিম শাহ লিখছে আপনাদের দেওয়া বইগুলোর বাইরেও বই কিনতে হতে পারে। আসলে ভাই, জ্ঞানের জন্য আপনি কোন ধরনের চাকরি করবেন সেটা আগে জানতে হবে। অনেক ভালো চাকরি হলে শুধু এই বই দিয়ে হবে না, আরো পড়তে হবে। মুফতি ভাই চলে গেল আসলে কমেন্টটা, দুঃখিত। কোনো একজন ভাই নিবন্ধন দিব স্যার, হ্যাঁ কোনো অসুবিধা নেই, নিবন্ধনের জন্য একই পড়া, তবে আপনার সাবজেক্টিভ থেকে তখন পড়তে হবে। আলহামদুলিল্লাহ লিখছে খাদিজা আপু লিখছে আলহামদুলিল্লাহ। নিবন্ধনের জন্য আপনার এগুলো তো অবশ্যই আছে, এগুলো তো আছেই, সাথে আরো পড়তে হবে। মোহাম্মদ সোহাগ লিখছে খুব সুন্দর বা চমৎকার ক্লাস, অনেক ধন্যবাদ ভাই। নাজিম সাহেব কিনতে হবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই কিনতে হবে, বইগুলো পড়লেই হবে না, এই বইয়ের বাইরেও বই কিনতে হবে ভাই। এটা শুধু পড়লে আপনার সব চাকরি হবে না। ধন্যবাদ স্যার, অনেকেই কমেন্ট করতেছেন। হ্যাঁ ধন্যবাদ, আপনারা যারা কমেন্ট করতেছেন খুব ভালো লাগতেছে যে না আপনারা উপকৃত হয়েছেন। আপনারা কি আসলে বুঝতে পারছেন তো যে আমি এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? আপনাদের দেওয়া বইগুলোর বাইরে বই কিনতে হবে নাকি এগুলো পড়লে হবে? এগুলো পড়লে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি আরো জানতে চাইলে এই বই দিয়ে তো আসলে সবকিছু আপনি জানতে পারবেন না, তাই না? এটা হচ্ছে ট্রুথ বি টোল্ড, আপনার আরো অনেক কিছু পড়তে হবে, জানতে হবে চাকরি যদি পেতে চান। তাহলে এই বিষয় পর্যন্ত অনেক ক্লিয়ার। মাশাআল্লাহ, খুব সুন্দর উপদেশ স্যার। রবিউল ইসলাম ভাই লাগছে, আয়ুব খান লিখছে দোয়া রইল আপনার জন্য স্যার। নার্গিস আপু লিখছে সুন্দর ক্লাস। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখেন আমরা এখন আমাদের কি করব, কথাগুলো বা ক্লাসগুলো শেষ করার সময়
আর কিছু গাইডলাইন যেটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেই সুন্দর একটা স্ক্রিনশট আপনাদের জন্য। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলোর সামারি, এতক্ষণ যে কথাগুলো বলছি আমার হাতের লেখা হয়তো অনেকের বুঝতে অসুবিধা আছে, বুঝতে পারেন নাই বা সমস্যা। এখন আপনাদেরকে আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে আমাদের কি হবে বলেন তো, যেগুলো হচ্ছে আমাদের একদম কাজে লাগবে, সবাই বুঝতে পারবেন। যদি মনে হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। নার্গিস লিখছে অসাধারণ সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ আপু। এন নার্গিস আবারও লিখছেন সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। দেখেন প্রতিটি বিষয়ের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করতে হবে, যেটা আপনি প্রথমে পড়বেন, দ্বিতীয়বার আপনি আইডেন্টিফাই করবেন যে হার্ড কোনটা ইজি কোনটা, তারপরে আপনি সেটার উপরে আপনাকে স্ট্রং হতে হবে। এরপরে আপনি আসেন কি করতে হবে, বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে, বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে, নোট করতে হবে, বুঝতে পারছেন? বেসিকের পাশাপাশি শর্টকাট এবং আপনাকে কি করতে হবে, নোট করতে হবে, কনফিউশনগুলো নোট করতে হবে। এরপরে আপনার কি করতে হবে, প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধন প্রশ্ন বিশ্লেষণ করে, শুধু নট অনলি নিবন্ধন, এটা শুধু নিবন্ধনের জন্য, শুধু নিবন্ধন না, আপনি সব ধরনের চাকরির পরীক্ষার জন্য বিগত সালের বিগত প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুযায়ী প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করতে হবে। পরেরটা আসি, রুটিন অনুযায়ী প্রতিদিন টপিক শেষ করে উক্ত টপিকের উপর অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমি এই কথাগুলো সব বলছি। প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের অন্তত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশন বা চর্চা করতে হবে, এই কথাটাই আমি বলছি। প্রতিটা সাবজেক্ট পড়তে হবে, নট এ সিঙ্গেল সাবজেক্ট, ইউ হ্যাভ টু স্টাডি অল সাবজেক্ট। আপনাদের বই কি এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া আছে? হ্যাঁ রবিউল ইসলাম ভাই, আমাদের এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া আছে, এই দেখেন রবিউল ইসলাম ভাই, আমাদের বইয়ে এমসিকিউ আকারে বিগত সালের যত প্রশ্ন, সব ধরনের চাকরির প্রশ্ন, আমাদের আলোচনা কম, সবই আমাদের বেশি হচ্ছে বিগত সালের প্রশ্ন দেওয়া, যেটা আপনার মূলত কাজে লাগবে। আলোচনার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্ন। সাইদুল স্যার মানেই ব্র্যান্ড। আরিফুল ইসলাম আক্কাসি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই সাইদুল ইসলাম স্যার ইজ এ ইনস্টিটিউশন। তো এইগুলো আপনি মনে করেন যে যদি এইগুলো আপনি মাথায় রাখতে পারেন, এই যে যত কথাগুলো বলা হলো, এই সব কিছু মিলায়ে কিন্তু আমরা আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য প্রিয় ভাই বোন আমরা কি করছি, কিছু কোর্স আমরা তৈরি করেছি, যে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই সবগুলো টপিক আপনারা একটা জায়গা থেকে যদি সাপোর্ট পেতে চান, যদি সিঙ্গেল ভাবে কোনো টপিকও পড়তে চান যে স্যার আমি শুধু জিকে তে প্রবলেম, জিকে এর চ্যাপ্টারগুলো আমি ক্লিয়ার হতে চাই, ম্যাথমেটিক্স এর কিছু চ্যাপ্টার প্রবলেম, আমি ওই চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্স ক্লিয়ার হতে চাই, তাহলে আপনাদের জন্য আমাদের কি থাকছে বলেন তো, আমাদের যে একটা কোর্স থাকছে, এই যে নতুন যে বিভিন্ন চাকরির পরীক্ষা চলতেছে, প্রায় 100+ ক্লাস হবে। আচ্ছা বলেন তো, যে 100+ যদি ক্লাস হয় তাহলে আপনারা আর কোনো কিছু বাকি থাকবে? 100+ ক্লাস করলে আপনারা আর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকবে? তাও আবার রেকর্ডেড ক্লাস, যখন খুশি তখন দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের কি হবে, এক্সাম নেওয়া হবে। এই কোর্সগুলো দেখেন, আমাকে তো আপনারা মোটামুটি ক্লাস করতেছেন, দেখতেছেন, আমি ছাড়াও আমাদের যে কোয়ালিফাইড টিচারগুলো আছে, আমাদের সোহেল স্যার, জাহিন স্যার, মঈন স্যার, রবিন স্যার, তারপর শুভঙ্কর স্যার, এরপরে যার নাম এখনো বলি নাই, তার নাম কি এটা সবাই জানেন, যার নাম বলা লাগে না, না বললেও চেনা যায় যে তার নাম কি। তিনি হচ্ছে none other person, the one and only, the smartest guy, the intelligent person, the ideology, the ideal character of our country of job sector and especially focusing on English, idol of English and the Bluetooth boy, সাইদুল ইসলাম স্যার। ঠিক আছে, সাইদুল স্যারের কথা আমরা বলি নাই, ওনার কথা আসলে বলা লাগে না। তো দেখেন, স্যার সহ আমরা যারা আছি, আপনাদেরকে যদি 100+ ক্লাস নেওয়া হয়, প্রতিটা টপিকের এক্সাম নেওয়া হয়, আপনার কি আর চাকরির পরীক্ষার জন্য আর কারোর কাছে যাওয়া লাগবে, দৌড়ানো লাগবে? দৌড়ানো লাগবে না। ভাই এবং আপু যারা আপনারা এতক্ষণে ছিলেন, অবশ্যই আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। কোর্স কতদিন চলবে আমাদের একটা জিজ্ঞাসা থাকতে পারে। কোর্স চলবে যতদিন আপনি চাকরি না পাবেন, পরীক্ষার আগ পর্যন্ত ধরে নেন। চাকরি পাওয়ার আগ পর্যন্তই আমাদের ক্লাস পাবেন, আর পরীক্ষার জন্য বা যে কোর্সের জন্য ভর্তি হচ্ছেন তার আগ পর্যন্ত অবশ্যই কোর্স থাকবে ইনশাআল্লাহ। এবং ক্লাস রেকর্ড থাকবে কিনা, অবশ্যই হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে। আপনি সকাল বিকাল দুপুর যখন মন চায় আপনি সুন্দর করে ক্লাসগুলো দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। করলে কি পরিপূর্ণ, হ্যাঁ আপনাদের অনেকের প্রশ্ন থাকে এই প্রশ্নটা, যে এই কোর্স করলে কি আমাদের পরিপূর্ণ সিলেবাস শেষ হবে? পরিপূর্ণ সিলেবাস অবশ্যই শেষ হবে, পরিপূর্ণ সিলেবাস
অবশ্যই কি শেষ হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, পরিপূর্ণ সিলেবাস আপনার শেষ হয়ে যাবে। এরপরে আসি, হ্যাঁ ইনশাআল্লাহ কি বই পড়বো, কি বই পড়বেন, আমি কিন্তু আপনাদেরকে বইয়ের নাম বলেছি বা বইয়ের নাম সম্পর্কে গাইডলাইন করতে চেয়েছিলাম। আপনারা আমাদের এই যে 4টা বই আছে, প্রাইমারি নিয়োগ, প্রাইমারি শিক্ষক নিয়োগ, দেখেন প্রাইমারির জন্য আমাদের এই বইটাই এনাফ। প্রাইমারির জন্য এই যে দেখেন এখানে লেখা আছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য এইখানে যে আমাদের টপিকগুলো আছে সেইগুলো যদি ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার করেন, কনফিউশন ক্লিয়ার করে বুঝে বুঝে এই 4টা বই পড়ে ফেলেন, তাহলেও ইনশাআল্লাহ আপনার আর বাজারের অন্য কোনো বই কেনা লাগবে না ইনশাআল্লাহ। শীটের বাইরে বাজারের গাইডলাইন কিনতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের এর বাইরে না কিনলে স্পেসিফিক কোনো চাকরির জন্য হয়ে যাবে। স্যার ভর্তি হব কিভাবে, তাই না? তাহলে এই যে আপনাদের জন্য ভর্তির যে কোর্স গাইডলাইন সবসময় থাকে সেটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এই যে দেখেন কি আমাদের যে ভর্তির সুযোগগুলো থাকে, সাধারণত প্রতিটা লাইভ ক্লাসে আমাদের মাত্র 1450 টাকায় একটা ছাড়, এই যে একটা অফার, এই অফারে ভর্তি থাকে। 1450 টাকায় আপনারা যারা ভর্তি হতে চান তারা তো আপনার লাইভে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর দেখেন এরপরে আর একটা বিষয় আপনাদের জন্য সুযোগ থাকছে, সেটা হচ্ছে এছাড়াও আমাদের চলমান অন্যান্য কোর্স সমূহ আছে, অল জব প্লাস অ্যাডমিশন, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, মাত্র কত টাকায় বলেন তো? মাত্র একদম মাত্র 750 টাকায়। এরপর স্পোকেন ইংলিশ কোর্স মাত্র 3000 টাকায়। তবে অফারে যদি আপনি ভর্তি হন, যখন অফার চলে আমাদের বিভিন্ন, তখন মাত্র 1500 টাকায় আপনার স্পোকেন ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স 5000 টাকার কোর্সটা মাত্র 2000 টাকায়, মানে 1990 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে আলটিমেটলি আপনি স্যার প্রতিটি সাবজেক্টের উপর কি 100টা ক্লাস হবে না? প্রতিটা সাবজেক্টের উপর 100টা ক্লাস নেওয়া যায় নাকি? অত ক্লাস হয় নাকি? একটা সাবজেক্টের 100টা টপিক থাকে ভাই, প্রতি সব মিলায় 100+ আপনার ক্লাস হবে, ঠিক আছে? তো আপনারা এবার এই যে আপনাদের এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম, আপনাদের কেমন লাগলো একটু সবাই বলবেন। আর আমাদের ভর্তি হওয়ার জন্য এই যে অফারটা, এই অফারে যদি আপনি এই লাইভ চলাকালীন কখনো ভর্তি হন, মাত্র 1450 টাকায় আপনি ভর্তি হতে পারেন। সেটার জন্য এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে যে 01767265758 01767265758, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা সবাই কি করবেন, আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে লিখবেন যে পেমেন্ট ডান। তাহলে যারা প্রিয় ভাই বোন এখনই ভর্তি হতে চান তাদের সবার জন্য এই অফারটা আমাদের এখনো চালু আছে। লাইভ থাকাকালীন আপনি যে কোর্সে ভর্তি হতে চান কোনো অসুবিধা নাই। আমাদের যে আমি একটু কম কোয়ালিফাইড হলেও যোগ্যতার দিক দিয়ে হয়তো ঘাটতি থাকতে পারে, জানাশোনার অভাব থাকতে পারে, কিন্তু আমাদের অন্যান্য যে টিচারগুলো আছেন তারা অনেক কোয়ালিফাইড, অনেক ভালো। দে আর দ্য বস অফ বসেস ইন অল চ্যাপ্টার্স, অল সাবজেক্টস in our country, and of course dedicatedly they will provide the service for you, they will support you, they will help you to make a good preparation for a good career, to make your dream true. আপনার ড্রিমটাকে সত্য করার জন্য আমরা সবসময় সার্বক্ষণিকভাবে পাশে থাকবো। তাহলে এই কোর্সগুলো আপনারা যারা করতে চান এখনই প্রিয় ভাই বোন আপনারা ভর্তি হয়ে যান। এখনই আমাদের যে নতুন ব্যাচগুলো শুরু হয়ে যাচ্ছে, এই মাস থেকে শুরু হয়ে গেছে অলরেডি বা শুরু হবে, সবাই এই ছাড়ে ভর্তি হয়ে যান। তাহলে আপনি খুব সহজেই কি করতে পারবেন, অল্প টাকার ভিতরে সুন্দর একটা সাজানো গোছানো কোর্স হয়ে যাবে, ঠিক আছে? ইমরান হুসাইন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনি কথা বলেন, কোনো অসুবিধা নাই। আমাদের যে পেজগুলো আছে, যে সাইদুল স্যার লেখা ইংরেজিতে, আবার বাংলায় সাইদুল স্যার লেখা, ঠিক আছে? আবার টিউটোরিয়ান, এই যে পেজগুলো আছে, এই পেজগুলোতে আপনি নক দিয়ে সুন্দরভাবে কথা বলেন, কোনো অসুবিধা নাই। যারা এখন ভর্তি হতে চান তারা আমাদের এখানে পেমেন্ট ডান লিখে কমেন্ট করেন। আপনাদের জন্য আমি ভিডিওটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। আপনারা যারা এখনই ভর্তি হতে চান তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের সাথে কিছুক্ষণ আছি। আর আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আসলে এতক্ষণে আপনারা যারা ছিলেন কোনো গাইডলাইন কি পেলেন, কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো আজকের সেমিনার।
তো আজকের সেমিনার থেকে কি আমরা 2-4 জন লোককে আমাদের পেইড ব্যাচে নিতে পারবো না নাকি? আমরা কি আমাদের কিছু প্রিয় ভাই বোনদেরকে পেইড ব্যাচে নিতে পারবো? তো যাদেরকে আমরা পেইড ব্যাচে নিতে পারবো তারা কিন্তু উপকৃত হবেন। আমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন সহ সব ক্লাসের সব টপিকের সুন্দর ধারণা আমরা যেভাবে আমি বলেছি সেইগুলো থেকে আপনাদের ওই গাইডলাইন বা নির্দেশনা অনুসারে পড়ানো হবে। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। এরকম সুন্দর সুন্দর গাইডলাইন নিয়ে আমি মনে করছি যে আমাদের সাইদুল স্যার বলেছেন যে আমাদের যে শুধু ক্লাস নেওয়ার পাশাপাশি সেমিনারের মাধ্যমে আমাদের প্রিয় ভাই বোনদেরকে এই বিষয়গুলো জানাতে হবে, কিভাবে পড়তে হয়, কতটুকু পড়বে, কোন বই পড়বে এবং কোন জায়গায় অনলাইন কোন ব্যাচগুলোতে ভর্তি হলে তাদের জন্য ভালো হবে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর জন্য, যার কারণে আমরা এই সেমিনারের আয়োজন করতেছি। দিসি স্যার ফলো, আপনার সাথে একটু কথা বলবো। আমার সাথে কথা আসলে কিভাবে বলবেন বলেন? আমার সাথে কথা আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করে আমার নাম্বার নিয়ে আপনি দরকার আমাকে ফোন দেন ভাই। আপনি এখানে কমেন্ট করে বা অথবা আপনি হচ্ছে আমাদের পেজ মেসেঞ্জারে আপনি কমেন্ট করে আপনি করতে পারেন, মানে আমাকে কানেক্ট করে নাম্বার নিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা আপনি ফোন দিয়ে আমি কথা বলবো, কোনো অসুবিধা নাই। আমি পাবলিকলি নাম্বারটা বলতে চাচ্ছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা এখনই ভর্তি হতে চাচ্ছেন তারা পেমেন্ট ডান লেখেন। আমাদের নতুন ব্যাচগুলা যেগুলো চলতেছে সেগুলোতে আপনাদের সবাইকে আমরা এখন ভর্তি করে নেব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। এটাই ছিল আজকের লেকচার। আর সবার কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবেন। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা জানিয়ে, সবার জন্য আন্তরিক দোয়া এবং সাধুবাদ জানিয়ে আমি আজকের সেমিনার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যারা ভর্তি হতে চান তারা আমাদের পেমেন্ট ডান লিখে কমেন্ট করেন। আপনাদের জন্য বা আপনাদের সুযোগের জন্য লাইভটা কিছুক্ষণ আমরা রেখে দিলাম। হ্যাঁ।